আজকের গল্পটা শুরু করার আগে তোমাদের সকলের জন্য একটা বিশেষ বিজ্ঞপ্তি। প্লিজ কেউ স্কিপ করো না। দেখো, ইউটিউব অকারণে বেশ কিছু বাংলা অডিও স্টোরি চ্যানেলের মনিটাইজেশন বন্ধ করা শুরু করেছে, এটা তোমরা জানো আশা করি। আমাদের ইউটিউব চ্যানেলটা এখনও অক্ষত রয়েছে, কিন্তু জানি না কতদিন আর তা অটুট থাকবে। তাই আমাদের উপস্থাপনা আর গল্প যদি তোমাদের সামান্যও ভালো লেগে থাকে, তাহলে আমাদের স্পটিফাই চ্যানেলটাকে ফলো করার একটা অনুরোধ রইল। সেই চ্যানেলের লিংক থাকবে নিচে কমেন্টে এবং ডেসক্রিপশন বক্সে। নমস্কার, আমি রণদীপ, আর তোমরা শুনছো থ্রিলারল্যান্ড। আমরা আবার হাজির হয়েছি একটা নতুন গল্প নিয়ে। আজকে তোমাদের জন্য থাকছে কিংবদন্তি সাহিত্যিক শ্রী নিহার রঞ্জন গুপ্ত রচিত রহস্যভেদী কিরিটি উপন্যাস নিশির ডাক। নিহার রঞ্জন গুপ্তের জন্ম 1941 সালের 11 জুন অধুনা বাংলাদেশের নড়াইল জেলায়। একাধারে সাহিত্যিক এবং চিকিৎসক। প্রথম উপন্যাস রাজকুমার লেখেন মাত্র 18 বছর বয়সে। পরে বিদেশে গিয়ে আগাথা ক্রিস্টির প্রভাবে লিখতে শুরু করেন একাধিক থ্রিলার এবং সৃষ্টি করেন রহস্যভেদী কিরিটি সিরিজ। তার লেখা প্রায় 45টি উপন্যাস বাংলা এবং হিন্দি ভাষায় চলচ্চিত্রায়ন করা হয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য কিছু রচনা হল কালো ভ্রমর, উল্কা, উত্তর ফাল্গুনী, হাসপাতাল ইত্যাদি। আজকে যে উপন্যাসটা, এটা আমরা নিয়েছি দেব সাহিত্য কুটির থেকে প্রকাশিত লেখকের কিরিটি 4 এই বইটা থেকে। তাহলে আর দেরি করছি না, শুরু করছি আজকের গল্প শ্রী নিহার রঞ্জন গুপ্ত রচিত রহস্যভেদী কিরিটি উপন্যাস নিশির ডাক। চীনের ইউনান প্রদেশের রাজধানী কুনমিং থেকে দিন দুয়েকের পথে পাহাড়ের কোল ঘেঁষা এক সরাইখানা। অন্ধকার শীতের রাত্রি, তার ওপর টিপটিপ করে বৃষ্টি পড়ছে, মাঝে মধ্যে বিদ্যুতের ঝিলিক। সরাইখানাটা ছোট নয়। চীন বর্মার পথে যারা নিয়মিত যাতায়াত করে তারা অনেকেই এখানে রাত কাটায়। এর মালিক একজন বর্মী। আগা গোড়া একটা ভিজে বর্ষাতি ঢাকা লম্বা ছায়ামূর্তি দীর্ঘ পা ফেলে ফেলে পিচ্ছিল পার্বত্য পথ ধরে সরাইখানার দিকে নিঃশব্দে এগিয়ে চলেছে। তার মাথায় একটা রাবার ক্যাপ, চোখ পর্যন্ত নামানো। লোকটা এবার সরাইখানার বন্ধ দরজায় মৃদুভাবে আঘাত করল। কে? লোকটা এবার দরজার গায়ে 3টে টোকা দিল ধীরে ধীরে। পরক্ষণেই দরজাটা খুলে গেল। একজন মোটা লোক একটা বাতি হাতে দরজার গোড়ায় দাঁড়িয়ে। আগন্তুক ততক্ষণে জামার পকেট থেকে একটা গোল চাকতি বের করে ডান হাতের চেটোর মাঝে ধরে লোকটার চোখের সামনে তুলে ধরেই চট করে আবার নামিয়ে নিল। আগন্তুকের হাতের চাকতিটা দেখে লোকটা সভয়ে চকিতে দুপা সরে গিয়ে মাথা নিচু করে পথ ছেড়ে দাঁড়ালো। আগন্তুক ভিতরে প্রবেশ করল। আলো হাতে লোকটা এগিয়ে চলল, আর আগন্তুক তার পিছু পিছু চলল। দুজনে একটা ভেজানো দরজার সামনে এসে দাঁড়ালো। ভেজানো দরজাটা ঠেলতেই খুলে গেল। ভিতরে একটা হল ঘরের মধ্যে একটা চৌকো টেবিলের চারপাশে বসে কয়েকজন খাবার খাচ্ছিল। তাদের মধ্যে দু একজন একবার মুখ তুলে তাকালো, তারপর আবার খেতে শুরু করলো। ঘরটা অতিক্রম করে দুজনে দক্ষিণ দিককার একটা ছোট্ট দরজার সামনে এসে দাঁড়ালো। দরজাটার গায়ে একটা তালা ঝুলছে। জামার পকেট থেকে চাবি বের করে লোকটা তালাটা খুলে ফেলল। দুজনে ঘরের ভিতর গিয়ে ঢুকল। অন্ধকার, সরু, অস্পষ্ট একটা গলি। একটা টিমটিমে কেরোসিনের বাতির আলোয় রহস্যময় আলো ছায়া যেন লুকোচুরি খেলছে সেখানে। সেই গলি অতিক্রম করে দুজনে যেখানে এসে দাঁড়ালো তার সামনে একটা চটের পর্দা ঝুলছে। লোকটা পর্দাটা সরাতেই ভিতর থেকে মোটা ও ভারী গলায় কে যেন প্রশ্ন করল, কে? বন্ধু। পর্দাটার গা থেকে একটা বিশ্রী গন্ধ বেরোচ্ছে। আগন্তুক লোকটার পিছু পিছু পর্দাটা তুলে ঘরের মধ্যে এসে দাঁড়ালো। একটা কুৎসিত বিষাক্ত আবহাওয়া ঘরের বাতাসের গলা টিপে ধরেছে। নিঃশ্বাস নিতে কষ্ট হয়। পাতলা অস্বচ্ছ একটা ধোঁয়ার জবনিকা ঘরের বাতাসে ভেসে বেড়াচ্ছে। আফিমের গন্ধ সেই ধোঁয়ায়। ঘরটা অল্প পরিসর। মেঝেতে একটা ক্যানেস্তারার ওপর একটা টিনের বাতি জ্বলছে টিমটিম করে। বাতির স্বল্প আলোয় সেই ধোঁয়াচ্ছন্ন ঘরের আবহাওয়া যেন আরও বিষাক্ত ও আরও ভয়ঙ্কর হয়ে উঠেছে।
ঘরের দেয়ালের চারপাশে অনেক তক্তার পাটাতন এবং সেই পাটাতনের উপর প্রায় 10-12 লোক অসাড় নিস্পন্দ হয়ে আছে। কেউ শুয়ে, কেউ দেয়ালের গায়ে হেলান দিয়ে, আবার কেউ কাত হয়ে লম্বা পাইপ টানছে। কারো মুখে কোনো কথা নেই, শুধু পাইপের মুখ থেকে অল্প অল্প ধোঁয়া বেরোচ্ছে। আগন্তুক এগিয়ে একটা খালি জায়গা বেছে নিয়ে বসে পড়ে বলল, দাও, একটা পাইপ দাও। পাটাতনের পিছন থেকে একজন বেঁটে চীনে লোক আগন্তুককে একটা পাইপ দিয়ে গেল। আগন্তুকের একটু দূরে দুজন লোক আধবোজা চোখে আগন্তুককে লক্ষ্য করছিলেন। তাদের মধ্যে একজন বললেন, লোকটাকে কোথা দেখেছি বলুন তো? নানকিনে। আগন্তুক পাইপটা মুখে দিয়ে আপন মনে লম্বা লম্বা টান দিচ্ছিল। সে বাঁ হাতে ক্যাপটা টেনে কপালের ওপর তুলে দিল। আগন্তুকের মুখটা অদ্ভুত বিভীষিকাময়। ঘরের টিমটিমে আলোর আভা তার মুখের ওপর পড়ে যেন প্রেতায়িত হয়ে উঠেছে। ইনি কি ডক্টর ওয়াং নাকি? চুপ চুপ। চারদিক থেকে একটা অস্পষ্ট গুঞ্জন শোনা গেল। এমন সময় হঠাৎ ডক্টর তার লম্বা পাইপটা দুবার সামনের কাঠের পাটাতনের গায়ে ঢুকলো। সেই বেঁটে চীনে লোকটা আবার সামনে এসে দাঁড়ালো। ডক্টর ইশারা করতে চীনে লোকটা নিচু হয়ে ঝুঁকে পড়ল। ডক্টর তার কানে কানে ফিসফিস করে কি যেন বলল। তারপর ডক্টর ও সেই লোকটা দুজনে উঠে কাঠের পাটাতনের পিছন দিকে চলে গেল। ওরাও উঠে পড়লেন এবং কাঠের পাটাতনের পিছনে একটা বন্ধ দরজা ঠেলে দুজনে ঘরের মধ্যে ঢুকে পড়লেন। ঘরের এক কোণে একটা মাটির পাত্রে জল ছিল। দুজনে ঠান্ডা জল দিয়ে হাত মুখ মাথা ধুয়ে ফেললেন এবং চীনা কুলিদের পোশাক ছেড়ে গরম স্যুট পরে নিলেন। দুজনেই বার্মার সিআইডি ডিপার্টমেন্টে চাকরি করেন। একজন ইন্সপেক্টর সলিল সেন, অন্যজন সুন্দর সিং। আপনি ঠিক জানেন মিস্টার সেন, ওই ডক্টর ওয়াং? হ্যাঁ, কিরিটির চিঠিতে যা বর্ণনা আছে তার সঙ্গে হুবহু মিল। কিন্তু এর মধ্যে আর কোনো কিন্তু নেই মিস্টার সিং। চীন বর্মার রাস্তা দিয়ে যে গোলমাল বেঁধেছে চীন জাপানের মধ্যে, তার মধ্যে যে তৃতীয় ব্যক্তিটি জড়িত তিনি এই মহাপ্রভুই। কুর্মিং থেকে আমার কাছে খোঁজোর খবর পাঠিয়েছিল। ওই ডক্টরের অসাধ্য কিচ্ছু নেই। ইভেন ওদের একটা গোপন মিটিং আজকে রাত্রি 2টোয় একটা সরাইখানাতে হওয়ার কথা। না, আমিও ভাবছিলাম যে তৃতীয় পক্ষ বেশ ভারী কেউই হবে, কিন্তু সে যে একেবারে স্বয়ং হলুদ শয়তান সেটা ভাবতে পারিনি। লোকটা তাহলে ডুবে মরেনি। স্ট্রেঞ্জ, সে ভীষণ হাঙর ভরা সমুদ্রে ডুবে গিয়েও বেঁচে গেল। ও মানুষ নয়, ও মানুষের দেহধারী স্বয়ং শয়তান। মিস্টার সেন তার হাত দুটো পিছন দিকে মুষ্টিবদ্ধ করে অস্থির পদে ঘরের মধ্যে পায়চারি করতে লাগলেন। সুন্দর সিং উঠে গিয়ে ঘরের দক্ষিণ দিকের ছোট্ট একটা কাচের জানালা খুলে দিলেন। এক ঝলক বৃষ্টিকণাবাহী শীতের কনকনে হাওয়া ঘরের মধ্যে এসে ঢুকল। বাইরে অশ্রান্ত বৃষ্টিধারা যেন হাজার পায়ে নূপুর বাজিয়ে চলেছে। গুপ্ত মিটিংয়ের পক্ষে উপযুক্ত রাতই বটে। আচ্ছা সেন, প্রায়ই আপনার মুখে এই কিরিটি রায়ের কথা শুনতে পাই। কে লোকটা? সে আমার এক কাছের বন্ধু, পেশায় প্রাইভেট গোয়েন্দা। সিংহলে ডক্টর ওয়ানের সঙ্গে সেই তো প্রতিদ্বন্দ্বী হিসেবে দাঁড়ায়। যেমন চুলচেরা বিচার শক্তি, তেমনি দুর্জয় সাহস। কমব্যাটেও অসাধারণ। ইজ এক্সেলেন্ট। তাহলে তো তার সঙ্গে একবার দেখা করতে হয়। হ্যাঁ, এখান থেকে ফিরে কালই একবার আমি বড় কর্তার সঙ্গে পরামর্শ করে বর্মার সিআইডি ডিপার্টমেন্টের পক্ষ থেকে তাকে আসার জন্য একবার আমন্ত্রণ পাঠাবো। ডক্টর ওয়াংয়ের খবর পেলে সে নিশ্চয়ই ছুটে আসবে। তাকে লিখব ডক্টর ওয়াং আবার ফিরে এসেছে, তার সাঙ্গ পাঙ্গ সমেত, সঙ্গে আবার সেই কালো মাকড়সাও। একটা অস্পষ্ট শব্দ যেন ঘরের বাইরে থেকে এলো বলে মনে হলো। আচমকা সলিল সেন চুপ করে যান। তার অনুসন্ধানী কান দুটো উৎকর্ণ হয়ে ওঠে। সুন্দর সিংও উৎকর্ণ হয়ে ওঠেন। পায়ে পায়ে মিস্টার সেন বন্ধ দরজাটার সামনে এসে কপাটের গায়ে কান পেতে দাঁড়ান। কারো মুখে একটাও শব্দ নেই। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, এমনি করে 3-4 মিনিট কেটে গেল। এই সরাইখানা থেকে বেরোনোর একটা গুপ্ত রাস্তা আছে শুনেছি। সেটা কোন দিকে জানেন?
না, তবে এটা জানি যদি সেখানে ধরা পড়ি তবে মৃত্যু নিশ্চিত। আচ্ছা, আজ রাত্রি যে সেই চীনে শয়তান এখানে আসর জমাবে কথাটা কিভাবে জানলেন? তদন্ত বিভাগের গুপ্তচরেরা খবরটা দিয়েছে। ডক্টর ওয়াং এইসব আড্ডাখানাতেই পায়ের ধুলো দিয়ে থাকেন তো, তাই। এই ডক্টর এবং লোকটা কি আসলে? সামান্যই জানি। কিরিটির চিঠি এবং কলম্বো পুলিশের রিপোর্ট থেকে যেটুকুনি সংগ্রহ করেছি, লোকটা সাধারণ কোনো অপরাধী নয়, অপূর্ব বিস্ময়কর একটা প্রতিভা। বহু শতাব্দী পরে এত বড় এক শয়তান প্রতিভা সরকারের বিরুদ্ধে এসে দাঁড়িয়েছে। অবশ্যই লোকটার পিছনে একটা প্রতিপত্তিশালী এবং ধনী রাজনৈতিক দল আছে। লোকটার একমাত্র লক্ষ্যই হচ্ছে সমগ্র এশিয়াকে চীনের অধীনে আনা। লোকটা বিদ্যায়, বুদ্ধিতে, মেধায় এতই শক্তিশালী যে সাধারণ মানুষের পক্ষে তার নাগাল পাওয়াও দুষ্কর। কিসের শব্দ ওটা? মিস্টার সেনও চমকে উঠলেন। তারপর কি যেন একটা ভাবলেন। চট করে হুকে টাঙানো লং কোটটা টেনে গায়ের ওপর চাপিয়ে বাঁ হাতে প্যান্টের পকেটে পড়া লোডেড রিভলভারটা চেপে দরজার দিকে এগিয়ে গেলেন এবং অতি সন্তর্পণে দরজার হুড়কোটা খুলে বাইরে এসে দাঁড়ালেন। সুন্দর সিংহ পিছু পিছু এসে দাঁড়ালেন। সরু কাঠের বারান্দা অর্ধচন্দ্রাকৃতি হয়ে দুদিকে চলে গেছে। একটা অপরিচ্ছন্ন মলিন দেয়ালবাতি টিমটিম করে আলোর চেয়ে ধোঁয়াকেই বেশি প্রকট করছে। একটু এগিয়ে গেলেই একটা কাঠের নড়বড়ে সিঁড়ি দেখা যায়। এই কাঠের বারান্দাটার পরই পরপর গোটা কয়েক ঘর, সবকটারই দরজা ভিতর থেকে বন্ধ। মিস্টার সেন পা টিপে টিপে কাঠের সিঁড়িটার দিকে এগিয়ে যান। চারিদিকে একটা অস্বস্তিকর নিস্তব্ধতা, যেন রুদ্ধ বাতাসের মতো চাপ বেঁধে উঠেছে। সুন্দর সিং মিস্টার সেনকে অনুসরণ করেন। সিঁড়ির ওপর পা দিতেই নিচের খালি আফিম ঘরটা পরিষ্কার চোখে পড়ে। একটা কাঠের টেবিলের ওপরে বাতিদানে একটা মোমবাতি জ্বলছে। মোমবাতির অস্পষ্ট ম্রিয়মান আলোয় জায়গাটা স্বল্পালোকিত। ঘরের মধ্যে জনাসাতেক প্রাণী। সকলেই যে চীনের তা তাদের চেহারা, হাবভাব ও পোশাক পরিচ্ছদ দেখে স্পষ্ট বোঝা যায়। টেবিলটা চতুষ্কোণ। একদিকে একটা ভাঙা চেয়ারের ওপর একজন উপবিষ্ট, বাকি সবাই টেবিলের চারপাশে দাঁড়িয়ে। মেঝের ওপর একজন লোক হাত পা মুখ বাঁধা অবস্থায় অসাড় হয়ে পড়ে আছে। অত ভাগা বোধ হয় এই বাড়িটার উপরে নজর রাখতে গিয়ে ধরা পড়ে যায়। কিন্তু চেয়ারে বসে এই লোকটাকে, ওই কি ডক্টর ওয়াং? লোকটার পরনে হলুদ রঙের আলখাল্লা, মুখের দাড়ি গোঁফ নিখুঁতভাবে কামানো, শালপ্রাংশু সম লম্বা দুটি বাহু, একটা হাত টেবিলের ওপরে এবং সেই হাতের কবজির ওপরে চিবুক স্থাপিত করে যেন গভীর চিন্তায় মগ্ন। টানা লম্বা উঁচু ভ্রু। চোখের মোমবাতির আলো সেই চিন্তামগ্ন কুৎসিত মুখের উপর প্রতিফলিত হয়ে যেন এক ভয়ঙ্কর দুঃস্বপ্নের সৃষ্টি করেছে। ঘরের মধ্যে বাকি লোকজন যেন মন্ত্রমুগ্ধ হয়ে নিশ্চল, নিঝুম হয়ে আছে। ডক্টর ওয়াং! ডক্টর ওয়াং! চকিতে লোকটা সেদিকে তাকায়। সে কি বিভৎস অগ্নিময় দৃষ্টি! ক্রুদ্ধ সাপদের হিংস্রতা যেন চকচক করছে। সঙ্গে সঙ্গে ঘরের অন্য লোকজনও সেদিকে ক্রুদ্ধ দৃষ্টি ফেরায়। চকিতে পকেট থেকে গুলি ভরা আগ্নেয়াস্ত্র বের করে সলিল সেন লোকটার চোখের ওপরে তুলে ধরে। হ্যান্ডস আপ! একটা পা নড়েছ কি কুকুরের মতো গুলি করে মারবো। আগ্নেয়াস্ত্রটি তার দিকে লক্ষ্য রেখে আগে মিস্টার সেন, পিছনে সুন্দর সিং পায়ে পায়ে সিঁড়ি বেয়ে নামতে আরম্ভ করে। কঠিন মুহূর্ত। দুজনে এসে ঘরের মাঝখানে দাঁড়ায়। তারপর একটা বাঁশির শব্দ, একটা উজ্জ্বল আলোর অপসারী শিখা, একটা দীর্ণ অস্ফুট চিৎকার আর অস্পষ্ট কিছু শব্দ। সুন্দর সিং প্রাণপণে দুহাত সামনের দিকে বাড়িয়ে ধরার মতো একটা আশ্রয় খোঁজেন, কিন্তু নিশ্ছিদ্র অতলস্পর্শী আধার নেমে আসে চারিদিকে। একটা দুর্গন্ধময় তৈলাক্ত পদার্থ নাকে চোখে মুখে এসে ঢোকে। তার শ্বাস রুদ্ধ হয়ে আসে। মিস্টার সেন বাঁচান! মিস্টার সেন! মিস্টার সেন বাঁচান! মিস্টার সেন! সুন্দর সিংয়ের মনে হলো যেন তার নিজের গলার স্বর নিজের কানে পৌঁছালো না। তা এত ক্ষীণ ও এত দুর্বল। বরফের চেয়েও ঠান্ডা কনকনে জল। সুন্দর সিং তাতে ডুবে গেলেন। রক্তনালীর ভিতর দিয়ে যেন হিমানির চেয়েও শীতল একটা স্রোত শিরশির করে বয়ে যাচ্ছে। সুন্দর সিং বুঝলেন তাদের কৌশলে ঘরের পাটাতন সরিয়ে নিচের প্রবাহিত নদীর মধ্যে ফেলে দেওয়া হয়েছে।
খরস্রোতা পাহাড়ি নদীর স্রোত দ্বিগুণ তীব্র হয়ে উঠেছে বৃষ্টির জলে। সমস্ত ছাপিয়ে উঠতে চাইছে দুর্দান্ত শীতের কাঁপুনি। হাত পা জমাট হয়ে অসাড় হয়ে আসে। সুন্দর সিং অসহায়ের মতো স্রোতের মুখে গা এলিয়ে দেন। জলে ভিজে গায়ের ভারী জামা কাপড় যেন 10 মণ বোঝার মতো ভারী হয়ে ওঠে। অতি কষ্টে ভাসমান অবস্থাতেই সুন্দর সিং গায়ের ওভারকোট ও কোটটা খুলে ফেলেন। এতক্ষণে যেন নিজেকে একটু হালকা লাগে তার। বৃষ্টি এখন আর নেই, শুধু বর্ষণক্ষান্ত গাছপালা থেকে টুপটুপ করে জমানো বৃষ্টির ফোঁটাগুলো ঝরে ঝরে পড়ছে। মাঝে মাঝে হাড় কাঁপানো হাওয়া গাছপালার পাতায় পাতায় শাখায় শাখায় কম্পন তুলে খ্যাপা ভূতের মতো ছোটাছুটি করছে। সুন্দর সিং ভেসে চলেন। দেহের সমগ্র শক্তি যেন দুর্জয় শীতে জমাট বেঁধে গেছে। মাথাটা লোহার মতো ভারী। কপালের দুপাশে শিরা দুটো অসহ্য ব্যথায় টনটন করছে। আঙুলের গাঁটে যেন খিল ধরেছে, নিঃশ্বাস নেওয়া যায় না। কালো মিশমিশে অন্ধকার চারিদিকে মৃত্যু গহ্বরের মতো হাঁ করে আছে। কোথায় পাড়, কোথায় মাটির শক্ত পরশ, কোথায় বাঁচার শেষ আশা? কিচ্ছু কোথাও নেই। হোটেলের ঘরে সুন্দর সিং একটা ইজি চেয়ারের উপরে গা এলিয়ে পড়ে আছেন। জানালা দিয়ে দেখা যায় পাহাড়ের কঠিন চূড়ায় চাঁদের গলিত সোনালি আলো যেন পিছলে পড়ছে। শীতের রাত্রি, অথচ কোথাও এতটুকু কুয়াশার লেশমাত্রও নেই। মিস্টার সেন টেবিলের উপরে একটা ম্যাপ পিছিয়ে টেবিল ল্যাম্পের আলোয় গভীর মনোযোগ দিয়ে কি যেন একটা দেখছেন। কপালটা চিন্তায় কুঞ্চিত। সুন্দর সিংয়ের শরীর সম্পূর্ণ সুস্থ হয়নি। মিস্টার সেন ম্যাপটাকে ভাঁজ করে পকেটে রাখতে রাখতে সুন্দর সিংয়ের পাশের অন্য ইজি চেয়ারটায় এসে বসলেন। বলুন। সে রাতে সব কথা তো আমাকে বললেন না এখনো। ও, 1 মিনিট। মিস্টার সেন উঠে গিয়ে ল্যাম্পটা নিভিয়ে দিলেন। ঘরের কৃত্রিম আলো অপহৃত হলো। প্রকৃতির মায়াবী রূপলি আলো ঘরের মধ্যে নিজেকে এতক্ষণে পরিপূর্ণভাবে বিছিয়ে দিল। নাইস। তো সে রাতে আমার হুইসেলের আওয়াজ পেয়ে বাইরে যেসব প্রহরীরা পাহারা দিচ্ছিল তারা হুড়মুড় করে সরাইখানাটার ওপরে ঝাঁপিয়ে পড়ল। স্প্রিংয়ের চাপে কাঠের পাটাতন সরে যাওয়ায় আমরা দুজনেই ঘরের নিচে বয়ে চলা পাহাড়ি নদীটার মধ্যে পড়ে গেলাম। কি সাংঘাতিক! হ্যাঁ, ওরা এভাবেই নিজেদের বাঁচাবার পথ আগে থেকে ঠিক করে রেখে দেয়। চীনে দস্যুরা যে কি নৃশংস ধূর্ত তা আপনার হয়তো জানা নেই। যাই হোক, পড়ার পর ভাসছিলাম, হঠাৎ একটা মোটা গাছের গুঁড়ি হাতের কাছে এসে ঠেকল এবং দূরে একটা ক্ষীণ আলোর আভাস এবং একটা অস্পষ্ট গোলমাল শুনতে পেলাম। আমি তো ভেসে ভেসে এগিয়ে চলেছি আর প্রাণপণে চেষ্টা করছি পাড়ের দিকে যাবার। প্রায় ঘণ্টাখানেক চেষ্টার পরে জমি পাওয়া গেল। ভীষণ অবসন্ন লাগছিল। ভিজে মাটির ওপরেই শুয়ে হাঁপাতে লাগলাম। কিন্তু ওভাবে শুয়ে থাকলে তো চলবে না, উঠে দাঁড়াতে হতো। মনের সাহস আর শরীরের সহ্য শক্তি এত অল্পেই যদি ঝিমিয়ে আসে তাহলে ওই ডক্টরকে তো পরাস্ত করা যাবে না। না, ধীরে ধীরে উঠে বসলাম। এমন সময় একদল প্রহরী খুঁজতে খুঁজতে সেখানেই এসে হাজির। তাদের মধ্যেই কয়েকজন আপনাকে খুঁজতে খুঁজতে অজ্ঞান অবস্থায় একটা বড় গাছের গুঁড়িতে আটকে থাকতে দেখে, তারপরে তুলে নিয়ে আসে। সুন্দর সিংয়ের চোখের কোলে কৃতজ্ঞতা ফুটে ওঠে। হঠাৎ মিস্টার সেন কথা বলতে বলতে মাঝ পথেই থমকে চুপ করে যান। সুন্দর সিং চমকে মিস্টার সেনের মুখের দিকে তাকাতেই মিস্টার সেনের স্থির দৃষ্টি অনুসরণ করে তার চোখ জ্যোৎস্নালোকিত খোলা জানালা দিয়ে বাইরে গিয়ে পড়ল। একটা বিভৎস কুৎসিত মুখ সেন দৃষ্টিতে ওদের দিকে তাকিয়ে। মিস্টার সেন উঠে দাঁড়াতেই চকিতে মুখটা জানলার পাল্লার নিচে অদৃশ্য হয়ে গেল। সেন প্রায় লাফ দিয়ে চেয়ার থেকে উঠে পড়ে ছুটে জানালার দিকে গেলেন। সুন্দর সিংও উঠে এলেন। পূর্ণিমার চাঁদ ওই দূরের ধূসর আবছায়া পাহাড়ের কোল ঘেঁষে তার হাসি হাসি মুখখানা তুলে বোবা পৃথিবীর দিকে তাকিয়ে আছে। ঝকঝকে রূপলি আলোর যেন মহা সমারোহ। চারিদিকে এই সুবিস্তৃত রূপলি মায়ার মাঝে দুঃস্বপ্নের মতো সেই বিভৎস মুখটা একবার দেখা দিয়েই আবার মিলিয়ে গেছে। তার চিহ্ন মাত্র আর নেই।
দুজনেই নির্বাক দৃষ্টিতে রাতের আধারের দিকে তাকিয়ে অনেকক্ষণ এইভাবেই কেটে গেল। মিস্টার সেন হাত ঘড়িটার দিকে তাকিয়ে দেখলেন রাত্রি 11:55। রাত্রি তো অনেক হলো মিস্টার সিং, চলুন শুতে যাওয়া যাক। আচ্ছা, সেই রাত্রে সরাইখানাতে যে ডক্টর ওয়াং ছিল তার কি কোনো প্রমাণ আছে? আমি বা আপনি নিজের চোখে কিন্তু তাকে কোনোদিনও দেখিনি। অন্যের স্মৃতিশক্তি কিংবা বর্ণনার উপর নির্ভর করা কি ঠিক, তাও এতটা? সলিল সেন জবাব দিলেন না। বাইরের আকাশে একখণ্ড কালো মেঘ হঠাৎ রূপলি চাঁদের স্বপ্ন মাধুর্যকে ঢেকে দিয়েছিল। একটা ঠান্ডা হাওয়া খোলা জানালা দিয়ে বয়ে গেল। আজও হয়তো বৃষ্টি পড়বে রাত্রে, আকাশে ইশারা জেগেছে। দুজনে বাতি নিভিয়ে বিছানার আশ্রয় নিলেন। গভীর রাতে হঠাৎ ভীষণ মেঘের গর্জনে সলিল সেনের ঘুমটা ভেঙে গেল। অন্ধকার ঘর, বাইরে বৃষ্টি পড়ছে, মাঝে মধ্যে বিদ্যুতের রূপলি চাবুকের ঝলকানি। জলকণাবাহী হাওয়া থেকে থেকে শোঁ শোঁ শব্দে ঘরে এসে ঢুকছে। গায়ের লেপ কম্বলে যেন শীত মানতে চায় না। সলিল সেন উঠে পড়লেন বিছানা ছেড়ে। জানালাটা বন্ধ করা দরকার। পাশের বিছানায় নজর পড়তে তিনি চমকে উঠলেন। বিছানা খালি, সুন্দর সিং নেই। কোথায় গেল? বাথরুমে? আলো জ্বালতেই জানলাটার দিকে তার নজর পড়ল। সঙ্গে সঙ্গে ভয় ও উত্তেজনায় তার কণ্ঠ চিরে একটা অর্ধস্ফুট শব্দ বের হয়ে এলো। খোলা জানালার ঠিক নিচেই সুন্দর সিংয়ের দেহ উপুড় হয়ে পড়ে আছে। ডান হাতের মুঠোয় আবদ্ধ তার রিভলভারটা। সলিল সেন প্রথমটাই একটু হকচকিয়ে গিয়েছিলেন, কিন্তু পর মুহূর্তেই সামলে নিয়ে জানালার দিকে দ্রুত পায়ে এগিয়ে গেলেন। খোলা জানালা দিয়ে প্রবল বৃষ্টির ঝাঁট আসছিল। অর্ধেকটা মেঝে বৃষ্টির জলে থই থই করছে। তাড়াতাড়ি তিনি জানালার কাচের সার্সি এঁটে দিলেন। তারপর ঝুঁকে নিচু হয়ে তিনি সুন্দর সিংয়ের গায়ে হাত রাখলেন। বৃষ্টির জলে তার সর্বাঙ্গ ভিজে সপ সপ করছে। কপালে গালে বোজা চোখের পাতায় হাত ছোঁয়ালেন। শুধুই পাথরের মতন শীতলতা সেখানে। ছোঁয়ার সঙ্গে সঙ্গেই হাতের আঙুলের ডগাগুলো দিয়ে যেন একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। চকিতে নাকের কাছে হাতের উল্টো দিকটা নিয়ে গিয়ে দেখলেন শ্বাস প্রশ্বাস বইছে। অত্যন্ত ক্ষীণ প্রাণবায়ু যেন এখনও দেহের মায়া না কাটাতে পেরে অতি ধীরে বাইরের মুক্ত অফুরন্ত প্রাণবায়ুর সঙ্গে সূক্ষ্ম যোগাযোগটা বাঁচিয়ে রেখেছে। সলিল সেন তাড়াতাড়ি সুন্দর সিংয়ের সিক্ত অজ্ঞান অচেতন দেহ বুকের ওপর তুলে নিয়ে খাটের ওপর শোয়ালেন। ভিজে জামা কাপড়গুলো গা থেকে খুলে ফেলে শুকনো জামা কাপড় পরিয়ে দিলেন। রুম সার্ভিস ডাকার বেলটা টিপতে দু হাতে চোখ মুছতে মুছতে এক মাঝবয়সী বর্মী দরজার গোড়ায় এসে দাঁড়ালো। তাকে গরম জল আনতে বলে দিলেন। সুটকেসের মধ্যে ব্র্যান্ডি ছিল, তাই একটা গ্লাসে নিয়ে সুন্দর সিংয়ের মুখ ফাঁক করে গলায় ঢেলে দিলেন। মিনিট 15 মধ্যেই সেই বর্মী একটা পাত্রে গরম জল দিয়ে গেল। কপালের কাছে একটা জায়গায় কেটে গেছিল। তিনি গরম জলের সঙ্গে আয়োডিন মিশিয়ে ক্ষতস্থান পরিষ্কার করে ধুয়ে ব্যান্ডেজ বেঁধে দিলেন। বাকি রাতটুকু মিস্টার সেনের আর ঘুম এলো না। চেয়ারে বসে একটা বই পড়েই কাটিয়ে দিলেন। পরদিন সকালে ডক্টর ডাকিয়ে আনা হলো। সুন্দর সিংয়ের তখন জ্ঞান হয়েছে, কিন্তু কেমন যেন আধো জাগা আধো ঘুম ভাব। ডক্টর বললেন, ফ্রন্টাল বোনে একটা ডিপ রেস্ট ফ্র্যাকচার হয়েছে এবং তার সঙ্গে একটু কম্প্রেশনও। রোগীকে এখনই উইদাউট এনি ফার্দার ডিলে হসপিটালে অ্যাডমিট করা দরকার। একটা গাড়িতে করে সুন্দর সিংকে বার্মার হাসপাতালে পাঠিয়ে দেওয়া হলো। মনটা বড় খারাপ হয়েছিল। সারাটা দিন সলিল সেন কোথাও বেরোলেন না। 10টার সময় একজন স্পেশাল লোক মারফত সরকার বেশ কিছু প্রয়োজনীয় কাগজপত্র পাঠিয়ে দিয়েছিলেন। সেগুলো নেড়ে চেড়েই সারাটা দুপুর সলিল সেন কাটিয়ে দিলেন। নানকিং হংকং পতনের পর চীন গভর্নমেন্ট চুংকিংয়ে স্থানান্তরিত হয়েছে। যুদ্ধের 3য় বছরের গোড়ার দিকে চীন শানসি প্রদেশের কয়েক জায়গায় জাপানকে সরিয়ে দিল। চীনের এই বিজয়ে জাপান রীতিমতো অপমানিত বোধ করল। হাইকমান্ডের বিরুদ্ধে জাপানি জনসাধারণ ক্ষুব্ধ হয়ে উঠল। চীনের কাছে চড় খেয়ে জাপান লজ্জায় মাথা হেঁট করে পিছু হটে এলো। মুখ বাঁচানোর প্রয়োজনে চাংশায় নতুন উদ্যমে অভিযান শুরু করল, কিন্তু সেখানেও মুখ বাঁচল না। এবার বেপরোয়া হয়ে জাপানি সৈন্য ফরাসি ইন্দোচীনের যে রাস্তা বেয়ে এতদিন ধরে চীনের যুদ্ধের আবশ্যকীয় অস্ত্রশস্ত্র ও খাদ্য সরবরাহ হতো
সেটা বন্ধ করে দেওয়ার মতলব করে নানকিং আক্রমণ করে কিছুটা কৃতকার্য হলো। চীনের পক্ষে এ এক সংকটের কারণ হয়ে দাঁড়ালো। ইতিমধ্যে ইচাংয়ের পতন হওয়ায় চীনাদের স্থানান্তরিত নতুন রাজধানী চুংকিং জাপানিদের বর্বর বোমা বর্ষণের ফলে সহজেই তাদের আওতায় এসে গেল। এমন সময় জার্মানি জাপানের সহায়ক হলো। সুদূর প্রাচ্যে ব্রিটেন, ফ্রান্স ও হল্যান্ড চীনকে যুদ্ধের উপকরণ যোগায়। এই ব্যাপারটাই জাপানের চক্ষুশূল হলো এবং তাই জাপান মনে মনে ভাবছিল, ইউরোপে ব্রিটেন, ফরাসি ও ডাচ শক্তিকে যদি খর্ব করতে পারে তাহলে সুদূর প্রাচ্যেও এদের যে সাম্রাজ্যগুলো আছে তাদের শক্তি ও স্থায়িত্ব শিথিল হয়ে আসবে এবং চীনকে কোণঠাসা করতে বেশি বেগ পেতে হবে না। জাপান ভালোভাবেই জানে চীনের আধুনিক রণসম্ভার নেই এবং যেটা জোগাড় করতে হচ্ছে সেটা বাইরের অন্যান্য দেশ থেকে। এইসব অস্ত্রশস্ত্র চীনে যায় যে পথ দিয়ে, সেই পথটা যদি বন্ধ করে দেওয়া যায় তবে চীন অস্ত্রের অভাবে জাপানের সঙ্গে আর পেরে উঠবে না। এইসব কারণেই ব্রিটেন ও ফ্রান্সের কাছে জাপান বেশ জেদের বসেই কয়েকটা দাবি পেশ করল। সলিল সেন ভাবছিলেন শেষ রাতের ট্রেনেই হাইফং রওনা হয়ে যাবেন, কিন্তু মানুষ ভাবে এক আর হয় আর এক। গভীর রাত্রে আচমকা জাপানি বোমারু বিমানের মৃত্যু গর্জনে বুক দুরু দুরু কেঁপে উঠল। সলিল সেনের ঘুমটা ভেঙে গেল। নিশীথ রাত্রির স্তব্ধ মৌনতাকে ছিন্ন ভিন্ন করে যেন মরণের শিঙা বেজে উঠল। সলিল সেন তড়াক করে লেপটাকে গা থেকে ফেলে দিয়ে বিছানা থেকে নেমে দরজার দিকে ছুটে গেলেন। এক টান মেরে দরজার খিলটা খুলে ফেললেন। সমগ্র হোটেলে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়েছে। চাকর বাকর, হোটেলের অন্যান্য বাসিন্দারা সবাই এলোমেলোভাবে ছোটাছুটি করছে। সামনেই বারান্দার শেষে একটা ব্যালকনি আছে। সলিল সেন সেদিকে এগিয়ে গেলেন। দূরে একটা বাড়িতে বোমা পড়ার কারণে বোধহয় আগুন লেগেছে। আগুনের লেলিহান শিখা সর্পিল গতিতে নিশীথের কালো আকাশের বুকে মরণের হোলি খেলা শুরু করেছে যেন। আকাশপট হয়ে উঠেছে রক্তরাঙা, যেন আশু প্রলয়ের অবশ্যম্ভাবী ইঙ্গিত। একটা বিশ্রী শব্দ শুনে সলিল সেন মাথার উপরে তাকিয়ে দেখেন একটা ফকার প্রপেলার উড়ে গেল। বিমানের পেছনের লাল বাতিটা রক্তচক্ষুর মতো যেন দপদপ করে উঠল। কিছুক্ষণ দাঁড়িয়ে মরণের বিভৎস লীলা দেখার পর সলিল সেন বারান্দা ছেড়ে ঘরে ঢুকতে যাবেন, এমন সময় একটা কান বিদীর্ণকারী শব্দে যেন সমস্ত মাটি ও এত বড় হোটেলটা থরথর করে কেঁপে উঠল। মিলিত কণ্ঠের একটা করুণ দীর্ণ চিৎকার রাতের আকাশ আলোড়িত করে তুলল। হোটেলের এক অংশে বোমা পড়েছে। শব্দটাকে লক্ষ্য করে সলিল সেন সেই দিকে ছুটে গেলেন। উত্তর দিকের 2-3খানা ঘর ভেঙে পড়েছে। অজস্র উৎক্ষিপ্ত ধুলোবালিতে ও বারুদের তীব্র গন্ধে জায়গাটা যেন আরও বীভৎস হয়ে উঠেছে। আশেপাশের আরও 3টে বাড়িতে বোমা ও মেশিনগানের গুলি এসে পড়ল। রাত্রি প্রায় শেষ। কুয়াশা ও ধোঁয়ায় চারিদিক ছেয়ে গেছে। এক হাতের সামনে দৃশ্য এখন ঝাপসা। ভোরের আলোর অপেক্ষায় হোটেলটা যেন উদ্গ্রীব হয়ে আছে। মাঝে মাঝে শীতের হাওয়া খোলা জানালা দিয়ে ঘরের মধ্যে এসে প্রবেশ করছে, যা হাড় শুদ্ধ কাঁপিয়ে দেয়। সলিল সেন ভাবছিলেন, তাহলে কি চীন বর্মা রোডের মীমাংসা এমন গোলাগুলির মুখেই হবে? হায় রে দুনিয়ার সভ্যতা! অরণ্যের মর্মর স্বপ্নকে অতীতের চির বিস্মৃতির তিমির গর্ভে নির্বাসিত করে আধুনিক বৈজ্ঞানিক প্রথায় যে সভ্যতার বিজয় পতাকা উড়ল, তার কাছে মানুষের প্রাণের মূল্য রাস্তার ধুলোর চেয়েও নগণ্য। রাত্রির আধার কেটে গিয়ে ভোরের সোনালি আলো পৃথিবীর বুকে আত্মপ্রকাশ করল। কুয়াশার মায়া জবনিকা নবদিতা সূর্যের আলোর গতি রোধ করতে পারল না। কিন্তু প্রভাতের সে আলো কি বয়ে নিয়ে এলো? প্রাণের প্রাচুর্যতা নয়, জীবনের মধুর স্বপ্নচ্ছবি নয়, বরং হিংসার আঘাতে ছিন্ন ভিন্ন আধুনিক মানব সভ্যতার বীভৎস রুক্ষ বেদনাময় এক ছবি। হোটেলের যেদিকে জাপানি নৃশংসতায় ভেঙে গুঁড়িয়ে গেছে সেদিকে যেন তাকানোই যায় না। ইট কাঠ ধুলোবালি দিয়ে এক ধ্বংসস্তূপ গড়া হয়েছে যেন। ওদিকে ওপরের 2খানা ঘরে ও নিচের 1খানা ঘরে 2জন ইহুদি, 2জন বর্মী স্বামী স্ত্রী এবং তাদের বাচ্চা ও আয়া ছিল। আয়া কোনো মতে বাচ্চাটাকে নিয়ে বেঁচে গেছে, কিন্তু আর কেউ রক্ষা পায়নি। সারা দিন ধরে ধ্বংসস্তূপ সরানোর কাজ চলল। প্রায় বিকেলের দিকে ক্ষতবিক্ষত মৃতদেহগুলোকে টেনে বের করা হলো। হোটেলের অনেকেই গাড়ি করে লাসিও চলে গেলেন। কেউ কেউ আবার সেখান থেকে ট্রেনে চেপে মান্দালয় বা রেঙ্গুন চলে যাবেন।
খবর পাওয়া গেল কুনমিং থেকে হাইফং পর্যন্ত যে রেল রাস্তাটা আছে তার অনেক জায়গা নাকি জাপানিরা ইতিমধ্যেই ধ্বংস করে দিয়েছে, টেলিগ্রাফের যোগাযোগও নষ্ট করেছে এবং চীন বর্মা রোডের সর্বত্রই সর্বদা জাপানি বোমারু বিমান টহল দিচ্ছে। একটা মাছিরও সে রাস্তা দিয়ে গলে যাওয়ার উপায় নেই। অগত্যা বাধ্য হয়েই মান্দালয় পুলিশ স্টেশনে একটা তার করে সলিল সেন হোটেলেই অপেক্ষা করা স্থির করলেন। সে রাত্রে আর বিশেষ কিছু ঘটল না, তবে খবর পাওয়া গেল পরদিন সকালে বর্মা চীন রোডের কয়েকটা সেতু জাপানিদের বোমায় বিধ্বস্ত হয়েছে। বিকেলের পড়ন্ত রোদ গাছের পাতায় পাতায় অস্তরাগের ঝিলিক এনে শেষ বিদায়নতি জানাচ্ছে। বর্মীদের সেই মাতৃপিতৃহারা 5 বছরের ছোট্ট ছেলেটা কাঁদছে। আয়াটা তাকে সান্ত্বনা দেওয়ার বৃথাই চেষ্টা করছে। সলিল সেন চুপ করে একটা লং প্যান্ট ও একটা পুলোভার চাপিয়ে চেয়ারটার ওপর বসে আবল তাবল ভাবছিলেন কত কি। দরজায় কে যেন নক করল। আসুন। কুয়াশার জবনিকায় এর মধ্যে চারিদিক অস্বচ্ছ হয়ে উঠেছে। আগন্তুকের গায়ে একটা ধূসর রঙের লং কোট চাপানো, মাথায় ফেল্টের ক্যাপ, হাত দুটো পকেটেই ঢোকানো, বেশ লম্বা চওড়া দেহাকৃতি। বাঁ হাত দিয়ে মাথার টুপিটা খুলে ফেলল আগন্তুক। আরে মিস্টার রায়, আসুন আসুন আসুন। উভয় করমর্দন করে দুখানা চেয়ার অধিকার করে বসলেন। ঘরের আলো জ্বালিয়ে দিলেন সলিল। হাত বাড়িয়ে কলিং বেলটা টেপার কিছুক্ষণের মধ্যেই দরজার গোড়ায় একজন স্টাফ এসে দাঁড়ালো। তাকে কফির অর্ডার দিতেই সে চলে গেল। একেবারে ঠিক সময় এসে পড়েছেন। কিরিটি হাসল মৃদুভাবে। কিছুক্ষণের মধ্যেই কফি এসে গেল। খান খান, কফিটা খান। জীবনে অনেক অপরাধী ঘেঁটেছি, স্মাগলার, খুনি, ধর্ষক, এরা ছাড়াও আর এক শ্রেণীর ক্রিমিনাল আছে যারা বিদ্যা ও বুদ্ধিতে এক অসাধারণ, অথচ ভ্রষ্ট প্রতিভা। যেমন এই ডক্টর ওয়াং। এর সঙ্গে মগজের লড়াইয়ে আনন্দ আছে, গৌরব আছে, আর তাই আমি সুদূর বাংলা থেকে এত দূরে খবর পাওয়া মাত্রই ছুটে এলাম। পথশ্রমে ক্লান্ত ছিল বলে কিরিটি সেরাতটা ঘুমিয়েই কাটিয়ে দিল। পরদিন সকালে বিছানা ছেড়ে হাত মুখ ধুয়ে চা খেয়ে কিরিটি বলল, ট্রেনের লাইন যখন নষ্ট হয়েছে তখন ট্রেনে চেপে হাইফং যাওয়া যাবে না, চলুন দুখানা সাইকেল জোগাড় করে এগোনো যাক। ম্যানেজার খবর পাঠালেন দুখানা সাইকেল পাওয়া যাবে। ঠিক হলো আগামীকাল সকালে রওনা দেবে ওরা। দুপুরের দিকে একটা ম্যাপ খুলে কিরিটি চীন বর্মা রাস্তাটা সলিল সেনকে বোঝাতে লাগলো। আগে রেঙ্গুন থেকে মান্দালয় পর্যন্ত একটা রাস্তা ছিল, সেটা বর্তমানে রেল ট্র্যাকে পরিণত হয়ে লাসিও পর্যন্ত এগিয়ে গেছে। এই রাস্তাটা এতদিন বিপজ্জনক এবং দুর্ভেদ্য ছিল। তারপর জাপান যখন চীন আক্রমণ করলো, চীন সরকার দেখলো তাদের প্রাণ বাঁচানো অত্যন্ত কঠিন, তাই 200 ইঞ্জিনিয়ার এবং প্রায় 1.5 লাখ শ্রমিক মিলে 1937 থেকে 38 এই 1 বছর ধরে অক্লান্ত পরিশ্রম করে বর্মা সীমান্ত থেকে কুনমিং পর্যন্ত এই রাস্তাটাকে যানবাহন চলাচলের উপযোগী করে তুলল। কিন্তু 1 বছর অক্লান্ত পরিশ্রম এবং টাকা খরচ করে যে রাস্তাটা তৈরি হলো তাও তেমন সুবিধাজনক হলো না। প্রথম দিকে রাস্তা তৈরি হওয়ার পর 3 মাস ধরে পরীক্ষাই চলল, ভারী বোঝার ভার এই পথ সইতে পারবে কিনা। এখনও বড় গাড়ির পক্ষে এই রাস্তা ধরে লাসিও থেকে কুনমিং যেতে 4 দিন সময় লাগে। 1939 সালের মার্চ মাস থেকে অনেক গাড়ি আমদানি করে চীন প্রতিদিন প্রায় 200 টন মাল মশলা বিদেশ থেকে আমদানি করছিল এই রাস্তা ধরেই। 1939 সালের নভেম্বর মাসে আরও অনেক মার্কিন ইঞ্জিনিয়ার খাটিয়ে রাস্তাটা আরও ভালোভাবে তৈরি করা হলো। 1938 সালের এপ্রিল মাসে জর্জেস মন্ডেল ফরাসি উপনিবেশগুলোর মন্ত্রী হয়ে ইন্দোচীনের দেশরক্ষার ব্যবস্থা উন্নততর করার চেষ্টা করেন। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের চাপে ফ্রান্স তছনছ হয়ে গেল। তখন জাপান এই সুযোগটা হারাতে চাইল না। ইন্দোচীনের ভিতর দিয়ে চীনে অস্ত্র আমদানির পথ বন্ধ করবার দাবি জানালো জাপান, এবং পথ রোধের ভার নিজেরাই নিল। দুর্বল ফ্রান্স কিংবা ইন্দোচীন এই দাবির বিরুদ্ধে দাঁড়াবার কোনো সাহস পেল না। হাইফং বন্দরের আশেপাশে জাপানের যুদ্ধজাহাজ, সৈন্য, মারণাস্ত্র সব উঁতমেতে ঘাঁটি আগলে দিন রাত পাহারা দিতে শুরু করলো। কিন্তু এত কিছু করেও ইঁদুরকে খাঁচায় পোড়া গেল না। জাপানের সতর্ক প্রহরার চোখ এড়িয়েও চীনের অস্ত্র সরবরাহ বেশ চলতে লাগলো। গুপ্তচরের মুখে এইসব খবর পেয়ে জাপান একেবারে ক্ষেপে গেল। অতএব জাপান নতুন কিছু দাবি জানালো।
প্রথম দাবি, জাপান ইন্দো চীনের রেলপথে চীনের সৈন্য পাঠাবে। দ্বিতীয় দাবি, জাপানি বিমান এবং নৌবহর হাইফং বন্দরে বেশ কিছু সুবিধা পাবে। আর তৃতীয় দাবি, দেশ রক্ষার জন্য ইন্দো চীনের চেষ্টা অবিলম্বে বন্ধ করতে হবে। এদিকে বিশ্বযুদ্ধের প্রকোপে গোটা ইউরোপ তখন ব্যতিব্যস্ত, ব্রিটেন তখন নিজেকে নিয়েই ব্যস্ত। তাই পূর্ব এশিয়ার এইসব গণ্ডগোল যে সে এড়িয়ে যাওয়ার চেষ্টা করবে তাতে আর আশ্চর্য কি। সেই সুযোগেই জাপান শেষ দাবি জানালো, চীন বর্মা পথ চীনের জন্য বন্ধ করে দেওয়া হোক। 1940 সালের জুলাই মাসে চার্চিল সাহেব 3 মাসের জন্য চীন বর্মা পথটাকে বন্ধ করে দিলেন। তার যুক্তি ছিল যে এই 3 মাসের মধ্যে নিশ্চয়ই চীন জাপানের মধ্যে একটা বোঝাপড়া হয়ে যাবে। চমৎকার। চমৎকারই। তা না হলে কেউ একবারও ভাবল না চীনকে বেশ ভালোভাবেই ধনে প্রাণে মারার জন্য আর একটা মিউনিক ষড়যন্ত্র ঘটানো হলো। এদিকে বিশ্ব রাজনীতিতে নতুন বিপর্যয় ঘটল। জার্মানি এবং ইতালি এশিয়ায় জাপানের চৌকিদারিতে একটা নবযুগ আনার চেষ্টায় তাদের যে পূর্ণ সম্মতি আছে সেটা জানিয়ে দিল। এতে পূর্ব এশিয়ায় ব্রিটেন এবং আমেরিকার যে স্বার্থ আছে, জাপানের আক্রমণে যদি তা নষ্ট হয়ে যায় তাহলে ইউরোপের যুদ্ধে আমেরিকা বা ব্রিটেনের প্রতিরোধের ক্ষমতাও অনেকটা কমে আসবে। জার্মানি, ইতালি এবং জাপানের মধ্যে এই যে চুক্তি, এটাই হলো ত্রিশক্তি সম্মেলন বা অ্যাক্সিস প্যাক্ট। এদিকে জার্মানি আর ইতালির এই চাল আমেরিকা এবং ব্রিটেনের চোখ কিন্তু এড়ালো না। তারা বুঝল যে এই ত্রিশক্তির কারণে শুধু চীন বা ইন্দোচীন নয়, পূর্ব এশিয়ায় ব্রিটেন এবং আমেরিকার ক্ষতির আশঙ্কা যথেষ্ট। অতএব 3 মাস পরে 18ই অক্টোবর ব্রিটেন ঘোষণা করল যে চীন বর্মার পথ খুলে দেওয়া হবে। এখন জাপান যদি প্রাচ্যে শুধু চীনকে গ্রাস করার মতলব নিয়ে থাকতো তাহলে চীনের দুঃখে ব্রিটেনের প্রাণ কাঁদত না। কিন্তু ত্রিশক্তি চুক্তির ফলে প্রশান্ত মহাসাগরে যে অশান্তির তরঙ্গ উঠছে তাতে ভয় পেয়েই ব্রিটেন তার মত বদলেছে। কিন্তু খবর পেলাম জাপানি সৈন্য আজ ইন্দোচীনের যেখানে এসে ঘাঁটি বেঁধেছে তাতে বর্মা চীনের পথ কিন্তু আর মোটেই নিরাপদ নেই। আর তার প্রমাণ তো হাতে হাতেই পাওয়া গেল এই কুনমিং শহরে জাপানি বোমারু বিমান এবং মেশিনগানের গর্জনে। কিন্তু আমি ভাবছি এর মধ্যে ডক্টর ওয়াং কিভাবে জড়ালো? চিয়াং কাইশেকের সঙ্গে তার কি তবে মতের মিল হলো? তাছাড়া তাকে যতদূর জেনেছি জন্মভূমিকে শত্রুর হাতে তুলে দেওয়ার মতো মির্জাফরি বৃত্তি কিন্তু তার নেই। সে শয়তান হলেও সত্যিকারের একজন দেশপ্রেমিক। সাধারণ অপরাধীর সঙ্গে এখানেই তার ফারাক। বুঝলাম আপনি ওনার গুণমুগ্ধ ভক্ত। কিন্তু মিস্টার রায়, আমি যদি বলি লোকটার প্রতিভা আছে, বিদ্যা আছে, এ কথা সত্যি, কিন্তু রাজনৈতিক ব্যাপারে সে একেবারেই জড়িত নয়, তাহলে আপনি তার বিরুদ্ধে প্রমাণ দিতে পারবেন? নিশ্চয়ই পারি মিস্টার সেন। ডক্টর ওয়াং কিছুদিন আগে ভারতবর্ষে ছিল। সেখানে সে যে কটা খুন জখম করেছিল তার উদ্দেশ্য টাকা পয়সা ছাড়া আর কিচ্ছু ছিল না। কিন্তু হঠাৎ একদিন জানা গেল লোকটা জলে ডুবে মারা গেছে। অথচ আজ দীর্ঘদিন পরে পুলিশ বলছে যে সে মরেনি, সে এখন চীনে আসর জমানোর চেষ্টায় আছে। আর তারই ফলে আমাদের এখানে আগমন। পুলিশের কাছে আর কি কি খবর আছে জানেন? 2-4 জন লোক যে এদিকে মাঝে মাঝেই নিখোঁজ হচ্ছে বা খুন হচ্ছে, একটু তলিয়ে দেখলেই বোঝা যাবে যে ওরা সবাই রাজনৈতিকভাবে যুক্ত। শুধু যুক্তই নয়, চীন জাপানের যুদ্ধে যদি কেউ কোনো না কোনোভাবে একটু দুর্বলতা দেখিয়েছে বা সেই দুর্বলতার জেরেই ঘোঁট পাকিয়েছে, তাকেই পৃথিবী থেকে সরে যেতে হয়েছে। সরে যাওয়ার ধরনও রহস্যময়। জলজ্যান্ত বলিষ্ঠ লোক হঠাৎ মারা গেল বা নিখোঁজ হয়ে গেল, যার কোনো কারণই পাওয়া গেল না। আর এসব শুধু ডক্টর ওয়াংয়ের পক্ষেই সম্ভব। এখন বুঝতে পারছেন মিস্টার সেন আমি কেন এমনটা অনুমান করছি? সন্ধ্যার আগে খবর পাওয়া গেল লাওখয় ও হাইফংয়ে গতরাত্রে ভয়ঙ্কর বোমা বর্ষণ হয়েছে। কুনমিং থেকে হাইফংয়ের যোগাযোগের রেল লাইন 2-4 জায়গায় জাপানি বোমারু বিমানের নিষ্ঠুর আক্রমণে বিধ্বস্ত হয়ে গেছে। একটা ছোটখাটো জাপানি সৈন্যের দল হাঁটা পথে চীন বর্মা রোড ধ্বংস করবার মতলবে এগিয়ে আসছিল। তাদের ওপর চীনেদের একটা গেরিলা বাহিনী ঝাঁপিয়ে পড়ে বন্দি করেছে।
হঠাৎ বাইরের দরজার সামনে একটা গোলমাল ও ঝটাপটির শব্দ পাওয়া গেল। কিরিটি চকিতে এক লাফে দরজার সামনে এসে দাঁড়ালো। ছিটকিনিটা খুলতেই দেখা গেল একজন চীনে যুবক হোটেলের এক চীনে ভৃত্যকে দেয়ালের সঙ্গে চেপে ধরেছে। কিরিটিকে সামনে দেখেই ভাঙা ভাঙা ইংরেজিতে সে বলল, এই লোকটা নিশ্চয়ই গুপ্তচর, আপনাদের দরজায় আড়ি পেতেছিল। বলিষ্ঠ চীনে যুবকের হাতের কঠিন চাপে চীনে ভৃত্যটার অবস্থা বেশ কাহিলী হয়ে এসেছে। কিরিটি চীনে ভৃত্যটার বড় বড় চুলগুলো হাতের মুঠোয় চেপে টানতে টানতে তাকে নিজেদের ঘরের মধ্যে নিয়ে এলো। চীনে যুবকটিকেও ঘরের মধ্যে আসতে অনুরোধ করল। মিস্টার সেন, বেলটা টিপে একজন বয়কে ডাকুন। কিরিটি চীনে ভৃত্যটাকে ঘরের পিছন দিককার দেয়ালের সামনে এনে দাঁড় করিয়ে দিল এবং কোমরের সঙ্গে আটকানো বেল্ট থেকে অটোমেটিক রিভলভারটা বের করে ডান হাতে নাচাতে লাগলো। একজন বর্মি স্টাফ এসে ঘরের ভেতরে প্রবেশ করলো। কিরিটি তাকে 3 কাপ কফি আনতে ও ম্যানেজারকে একবার দেখা করার জন্য বলে দিল। চীনে যুবকটি একটা চেয়ারের উপর বসল। আপনি আজ আমাদের খুব উপকার করলেন। আর লজ্জা দেবেন না মিস্টার, আমাদের দেশের কেউ এরকম কুকীর্তি করা মানে গোটা চীনের মুখের ওপর কালি লেপে দেওয়া। আমি অবশ্য জানি না আপনারা কে। কিরিটি নিজের ও মিস্টার সেনের পরিচয় দিল এবং আগামী দিন হাইফং যাওয়ার কথাও বলল। আমার নাম চ্যাং চু। আমি রেঙ্গুন মেডিকেল কলেজ থেকে ডাক্তারি পাশ করে হংকংয়ে প্র্যাকটিস করি। আমারও আজই হাইফং হয়ে হংকং যাওয়ার কথা ছিল, কিন্তু চারিদিকের ব্যাপার দেখে বেরোতে পারিনি। ভেবেছি আগামীকাল একটা সাইকেল জোগাড় করে রওনা দেব। তেমন কষ্ট নেই, রেললাইনের পাশেই পিডব্লিউডির ঢালু পথ, একদিনে প্রায় 150-200 মাইল যাওয়া যাবে। বর্মি ভৃত্য এসে ট্রেতে করে 3 কাপ কফি দিয়ে গেল। চীনের আজ ঘরে বাইরে শত্রু। ইংরেজ ম্যানেজার এসে ঘরে প্রবেশ করলেন। সকলে উঠে দাঁড়ালো। কিরিটি আনুপূর্বিক সমস্ত ঘটনাই বলে গেল। তিনি অত্যন্ত দুঃখের সঙ্গে বারবার ক্ষমা চেয়ে গেলেন এবং ভৃত্যটিকে যে পুলিশের হাতে তুলে দেবেন তা কথা দিলেন। একটা অদ্ভুত ব্যাপার ঘটল সেই রাত্রি। যখন পুলিশ চীনে ভৃত্যটাকে থানায় ধরে নিয়ে যাচ্ছিল হাতে হাতকড়া পরিয়ে, হঠাৎ লোকটা একটা অস্ফুট চিৎকার করে রাস্তার ওপর ঘুরে পড়ে গিয়ে তীব্র যন্ত্রণায় ছটফট করতে করতে মিনিট 2-এর মধ্যেই মারা গেল। পরীক্ষা করে দেখা গেল লোকটার পিঠে বিঁধে আছে একটা ছোট্ট তীর। তার আগাটা বড়শির মতো বাঁকা এবং ছুঁচলো। কে তাকে মারল কিছুই জানা গেল না, তবে এটা বোঝা গেল আততায়ী কোনো উঁচু জায়গা থেকে বিষের তীর ছুঁড়েছে। লোকটার এমন আকস্মিক মৃত্যুতে কিরিটির মনে একটা ধারণা স্পষ্ট হয়ে উঠল, লোকটা নিশ্চয়ই শত্রু সংঘের লোক, আর সেই শত্রু সংঘের চালক এমন চতুর ও কৌশলী যে কিরিটির আগমন সে জেনে ফেলেছে। কিরিটি চিন্তিত মনে হোটেলে ফিরে এলো। পরের দিন শেষ রাত্রেই 3খানা সাইকেলে কিরিটি, সলিল সেন ও চ্যাং রওনা হয়ে পড়ল হাইফংয়ের দিকে। নিচু ঢালু পথ বেয়ে দ্বিচক্রযান বেশ দ্রুত গতিতেই গন্তব্য পথ ধরে এগিয়ে চলল। আকাশ ভোরের আলোর প্রথম পরশ পেয়ে যেন লজ্জায় রাঙা হয়ে উঠেছে। বুঝলেন মিস্টার রায়, এই কুওমিন্তাং ও কমিউনিস্ট দলের মধ্যে মতের গড়মিল এখনও আগের মতোই আছে। তবে আজ যখন দেশ বিপন্ন, তখন ঘরোয়া বিপদ পরের ব্যাপার। বিদেশি কবল থেকে আগে জন্মভূমিকে রক্ষা করাই প্রধান কাজ। আচ্ছা, এই 2 দলের ব্যাপারে আরেকটু বুঝিয়ে বলুন তো। কমিউনিস্ট আর কুওমিন্তাং এই দল দুটো একসাথে হওয়ার আগে মার্শাল চিয়াং কাইশেকের দল ওদের খুনে ডাকাত বলে প্রমাণ করতে চেয়েছিল দেশের মানুষের কাছে। অথচ ওরা কিন্তু সত্যিকারের দেশপ্রেমিক, সাম্যবাদী, নিরপরাধ। তেলা মাথায় তেল দেওয়ার নিয়মকানুন ভেঙে ওরা গড়ে তুলতে চায় একটা নতুন সমাজ। এতে ওদের অন্যায়টা কোথায় বলুন তো? ঘুণ ধরা পুরনোকে ওরা মেনে নিতে পারে না, সেই জন্যই কি ওরা দেশদ্রোহী? তবে হ্যাঁ, ওদের দলেও 2-1টা শয়তান আছে। এই যেমন ধরুন ওই ডক্টর ওয়াং, কমিউনিস্ট দলের এক সময়ের বড় নেতা, অসাধারণ প্রতিভা তার, কিন্তু একই সঙ্গে এতটা ভয়ঙ্কর, নিষ্ঠুর ও হিংস্র যে কল্পনা করা যায় না। আচ্ছা মিস্টার চ্যাং, আপনি কখনো ওয়াংকে দেখেছেন? কেন বলুন তো? এমনি, স্রেফ কৌতূহল। হ্যাঁ, তাকে আমি চিনি, বেশ ভালোভাবেই চিনি। তাই নাকি? 4 বছর ওর অধীনে কাজ করেছি। সে আজ প্রায় বছর 7 আগের কথা।
তবে সেই মুখ আজও ভুলতে পারিনি। কেন? খুব কুৎসিত? কুৎসিত না, তাকে কুৎসিত বলা চলে না, বরং অস্বাভাবিক বলতে পারেন। শয়তানের মতো ছুঁচালো মুখ, বেড়ালের মতো সবুজ একজোড়া চোখ, আর কি কি অদ্ভুত সেই চোখের দৃষ্টি। টানা ভুরুর নিচে যেন একটা বিভীষিকা, আর কি যেন একটা সম্মোহনী টান সেই দৃষ্টির। অস্বস্তি হলেও চোখ ফেরানো যায় না। হঠাৎ তীব্র হুইসেলের শব্দে আকাশ বাতাস প্রতিধ্বনিত হলো এবং মাথার ওপর বিমানের শব্দ পাওয়া গেল। ব্যাপার কি? তিনজনই চকিতে সাইকেল থেকে নেমে পড়ে। মিলিটারি পোশাক পরা কয়েকজন চীনে যুবক রাইফেল কাঁধে টুপ করে পথের ধারের একটা পাথরের পাশ থেকে হঠাৎ জেগে ওঠে। গেরিলা বাহিনী। চ্যাং তাদের কাছে নিজেদের পরিচয় দিয়েছিল। সেসব শুনে তারা সবার সঙ্গে করমর্দন করে আবার পাথরের আড়ালে অদৃশ্য হয়ে গেল। ক্রমাগত প্রায় 2 দিন সাইকেল চালিয়ে ওদের ক্লান্তি একদিন হাইফংয়ের হোটেলে কাটিয়ে দূর করে নেবে ঠিক হলো আগামীকাল স্টিমারে করে হংকং যাওয়া হবে। হাইফং থেকে স্টিমার বেলা 10টায় ছাড়বে। ইন্দো চায়না স্টিম নেভিগেশন কোম্পানির স্টিমার। 3খানা সেকেন্ড ক্লাস টিকিট কাটা হয়েছে। যে হোটেলে ওরা আশ্রয় নিয়েছে সেটা একেবারে সমুদ্র ঘেঁষা। এখন বেলা 1:30টা। সলিল সেন খোলা বারান্দায় একটা চেয়ারে বসে একাই সমুদ্র দৃশ্য উপভোগ করছেন। কিরিটি ও চ্যাং বাইরে গেছে। 2-একটা চীনে সাম্পান সমুদ্রের বুকে নেচে নেচে বোধহয় মাছ ধরে বেড়াচ্ছে, যেন ওরা সমুদ্রেরই শিশু। হঠাৎ খুট করে একটা অস্পষ্ট শব্দ হতেই সলিল সেন চমকে পিছনে তাকালেন। মুহূর্তে ওর শরীরের সমস্ত লোম খাড়া হয়ে উঠল। এরা কারা? আর কেমন করেই বা এদিকের বারান্দায় এলো? ঘরের দরজা তো উনি নিজের হাতে বন্ধ করে এসেছেন। 2জন চীনে জমদূত পিছনে দাঁড়িয়ে, একজনের হাতে উদ্যত রিভলভার সূর্যের আলোয় ঝকঝক করে উঠল। লোক দুটোর পরনে খালাসিদের মতো নীল রঙের ঝোলা পাজামা ও কুর্তা, মাথার চুল ছোট ছোট করে ছাঁটা। সলিল সেনের মাথায় হাজার রকমের সম্ভব অসম্ভব চিন্তা ঘুরপাক খেতে থাকে। তিনি একা এবং নিরস্ত্র। যে চীনেটার রিভলভার উঁচিয়েছিল সে পাশের চীনাটাকে কি যেন একটা বলল। সে এগিয়ে এসে সলিল সেনের হাত চেপে ধরল। সলিল সেন চুপ করে দাঁড়িয়ে রইলেন। গোয়ার তুমি করে এদের হাতে প্রাণ দেওয়ার মতো মূর্খামি করে লাভ নেই। প্রাণ নেওয়ার ব্যাপারে চীনারা যে কত নিষ্ঠুর তা তিনি ভালো করে জানেন। তাই নীরবে ওদের হাতে আত্মসমর্পণ করাই এখন সবচেয়ে বুদ্ধিমানের কাজ। লোকটা পকেট থেকে একটা ছেঁড়া ন্যাকড়ার ফালি বের করে সলিল সেনের মুখটা বেশ শক্ত করে বেঁধে দিল। তারপর একটা শক্ত রেশমি দড়ি বের করে সলিল সেনের হাত পা বেশ শক্ত করে বেঁধে তাকে মাটিতে শুইয়ে রাখল। অন্য লোকটা ঘরের ভিতর থেকে একটা বস্তা নিয়ে এলো। সেটার মধ্যে তারা সলিল সেনকে চটপট ভরে ফেলল। বস্তার গায়ে বেশ বড় বড় ফুটো আছে, তাই সলিল সেনের নিঃশ্বাস নিতে বিশেষ কষ্ট হবে না। কিন্তু চটের বস্তা দুর্গন্ধে তার গা গোলাতে থাকে। তারপর সেই বস্তা সমেত সলিল সেনকে একজন চীনে অন্যজনের সাহায্যে মাথায় তুলে নিল এবং দরজা খুলে ঘর থেকে বেরিয়ে সিঁড়ি দিয়ে নিচে নেমে রাস্তায় এসে নামল। এইভাবে দিনে দুপুরে একটা হোটেল থেকে একজন জলজ্যান্ত লোককে ওরা অপহরণ করে নিল। আধ ঘন্টা বাদে কিরিটি ও চ্যাং হোটেলে ফিরে এসে ভেজানো দরজা নক করতেই সেটা খুলে গেল। কিরিটি একটু বিরক্তই হলো। সলিল সেন যে এতটা অসাবধান সে ভাবেনি। 2জনে ঘরটা পেরিয়ে বারান্দায় এসে দেখে বারান্দা খালি। শূন্য ইজি চেয়ারটা শুধু পড়ে আছে মাত্র। কোথায় গেলেন মিস্টার সেন? ঘর খালি, দরজা খোলা। আশ্চর্য তো। বাইরে কোথাও যাননি তো? না, তিনি তো বলেছিলেন দুপুরে কোথাও বেরোবেন না, সন্ধ্যার দিকে বেরোবেন। তবে এমন সময় মেঝের দিকে কিরিটির দৃষ্টি পড়ল। কতগুলো রাবারের জুতোর কাদামাখা পায়ের ছাপ অস্পষ্টভাবে দেখা যাচ্ছে। মিস্টার সেনকে 2-3 জন লোক অপহরণ করে নিয়ে গেছে। লোকগুলো সম্ভবত সমুদ্রের কিনারা ধরে হেঁটে এসেছিল। এখন তাহলে উপায়? আপাতত অনুমানে নির্ভর করে সমুদ্র কিনারা পর্যন্ত যাওয়া যেতেই পারে। তারপর সেখানে গিয়ে হয়তো চীনের সাম্পান কিংবা একটা স্টিম লঞ্চ দেখতে পারি। সেদিকে আর চোখে তাকিয়ে বোকার মতো সমুদ্রের ঢেউ গোনা ছাড়া আর উপায় কি? তাই তো, কি ফ্যাসাদে পড়া গেল বলুন তো।
এখানকার রাস্তাঘাট অবশ্য আমার মোটামুটি জানা আছে। তাতেও কি খুব একটা লাভ হবে মিস্টার চ্যাং? অন্য কিছু ভাবুন। সলিল সেনের অদৃশ্য হওয়ার পর থেকে কিরিটি অত্যন্ত গম্ভীর হয়ে গেল। সন্ধ্যা হতে আর বেশি দেরি নেই। চ্যাং ও কিরিটি দুখানা চেয়ার দখল করে বারান্দায় বসে। সমুদ্র সৈকতের শীতে কেমন যেন মধুর আমেজ আছে। কিরিটি একটা মোটা চুরুট টেনে চলেছে। ধোঁয়ার কুণ্ডলী চক্রাকার হয়ে মাথার ওপর উঠে ভেঙে হাওয়ার বুকে মিশে যাচ্ছে। ডক্টর ওয়াং দেখছি অত্যন্ত সুপটু এবং চতুর। ডক্টর ওয়াং? হ্যাঁ, সেই বিতাড়িত কমিউনিস্ট শয়তান ডক্টর ওয়াং। আমাদের এই অভিযান তারই বিরুদ্ধে। তার বিরুদ্ধে? আচ্ছা, ব্যাপারটা খুলে বলুন তো এবার মিস্টার রায়। আমাকে আর অন্ধকারে রাখবেন না। এ বিষয়ে হয়তো আপনাকে আমি কিছু সাহায্য করতে পারি। আপনাকে এই কথাটাই এতক্ষণ ধরে বলবো কিনা ভাবছিলাম। আপনি নিজে থেকে না বললেও হয়তো আমাকেই আপনার কাছে সাহায্য চাইতে হতো। সরকারি দপ্তরের উপর আমার কোনো কালেই তেমন আস্থা নেই। আপনাকে সত্যিই পাশে পাবো তো? অবশ্যই পাবেন, এবার কোনো কথা? কিরিটি একে একে ডক্টর ওয়াং ও তার কীর্তিকলাপ সম্বন্ধে খুলে বলল। ওরা যখন খাওয়ার জন্য উঠল তখন রাত্রি প্রায় 12:30। পয়কে দিয়ে তারা রাত্রের আহার আগেই ঘরে এনে ঢেকে রেখেছিল। তা শেষ করে দুজনে বারান্দার চেয়ারে এসে আবার বসল। কিরিটি একটা চুরুট ধরালো। অন্ধকার শীতের রাত্রি, কুয়াশা তেমন নেই বললেই চলে। সমুদ্রের বুক থেকে নৈশ হাওয়া হু হু করে ছুটে আসছে। এত বড় হোটেলটা একেবারে নিঝুম হয়ে গেছে। আপনি ডক্টরকে চেনেন না মিস্টার রায়। মিস্টার সেনের অদৃশ্য হওয়ার ব্যাপারে যদি সত্যিই ডক্টরের হাত থাকে, তবে মিস্টার সেনকে সে মেরে ফেলবেই। না, মারার হলে আজই মারতে পারত। সমস্ত সুযোগ তার কাছে ছিল। সে নিশ্চয়ই খবর পেয়েছে যে আমিও এখানে এসেছি, আর আমাকে সে ভালোভাবেই চেনে। আমাকে সে জব্দ করার চেষ্টাও করেছিল, কিন্তু পারেনি। তাই আমার উপরে সে তার প্রতিশোধ তোলার চেষ্টা করবেই। নীরবে তার অন্যতম শ্রেষ্ঠ শত্রুর চোখের আড়ালে সে মিস্টার সেনকে হত্যা করবে না। তাতে তার আত্মশ্লাঘায় ঘা লাগবে। তার মতো নরপিশাচ সব সইতে পারে, পারে না শুধু নিজের ইগোতে আঘাত। সে রাত্রে আর কিছুই ঘটল না। অবশ্য চ্যাং ও কিরিটি দুজনেই সারাটা রাত জেগেছিল। সকালে দুজনেই স্নান সেরে নিল। তারপর অল্প কিছু খেয়ে যখন তারা জাহাজ ঘাটের দিকে অগ্রসর হলো, তখন সূর্যের কিরণ প্রতিফলিত হয়ে নীল সমুদ্রের বুকে ভাঙা ঢেউয়ের সাদা ফেনাগুলো চোখ ধাঁধিয়ে দিল। দুজনে গিয়ে জাহাজে উঠল। ঠিক 10টার সময় জাহাজ বন্দর ছেড়ে চলতে আরম্ভ করলো। দুজনে এসে ডেকের রেলিংয়ে ভর করে দাঁড়ালো। সলিল সেনকে ফেলে যেতে কিরিটির খারাপই লাগছিল। মাঝখানে জাহাজ একবার মাত্র এক জায়গায় এসে থামবে। দীর্ঘ 3 দিন ও 3 রাত্রি জলের বুকেই কাটাতে হবে। প্রকৃতির রূপ উপভোগ করতে করতে সাগর দোলায় নেচে নেচে নির্বিঘ্নে ওরা দুজনে হংকংয়ে এসে নামল। সরকার পক্ষের লোকেরাই ওদের হোটেলের বন্দোবস্ত করে রেখেছিল। মস্ত বড় হোটেল সমুদ্রের কোল ঘেঁষে দাঁড়িয়ে। হোটেলে এসেই কিরিটি গরম জলে স্নান করে নিল। কদিনের সমুদ্রযাত্রার ক্লান্তিটা একেবারে চলে গেল। এই কদিন একবারের জন্যেও কিরিটি মিস্টার সেনের কথা মন থেকে দূর করতে পারেনি। কেবলই ঘুরে ফিরে নানানভাবে সলিল সেনের অদ্ভুতভাবে অদৃশ্য হওয়ার ব্যাপারে নানান আশঙ্কা তার মনে উঁকি মারছিল। বেচারাকে হয়তো কোনো অন্ধকার ঘরে আটকে রেখে নির্মম যন্ত্রণা দিচ্ছে। এদিক ওদিক সামান্য বেরিয়ে ওরা হোটেলে ফিরে এলো রাত 11টায়। পরদিন হংকং পুলিশের গুপ্তচর বিভাগের একজন উচ্চপদস্থ কর্মচারী ওদের সঙ্গে কিছু কথা বলে গেলেন। দুপুরের দিকে আবার তিনি এলেন। তার হাতে বেশ কিছু কাগজপত্রের ফাইল। ডক্টর ওয়াং চীন সরকারের সবচেয়ে বড় শত্রু এখন। সে চিয়াং কাইশেককে ধ্বংস করতে চায়। চীন বার্মা রোডের সম্পর্কে জাপানিদের সঙ্গে সে কী মতলব করেছে তা সেই জানে। শোনা যাচ্ছে কি একটা সন্ধি নাকি শীঘ্রই জাপানি কনসুলের মারফত সাইন করা হবে। তার আগেই ওই পাজিটাকে ধরতে হবে। আচ্ছা, ডক্টরের ওপর ইংরেজদের কীরকম ধারণা? আমি যতদূর জানি ডক্টরকে ইংরেজরা ভালো চোখে দেখে না। তবে ডক্টর যতদিন ইংল্যান্ডে ছিল
ততদিন ওখানকার মিডিয়া ওর সম্পর্কে কোনো মতামতই প্রকাশ করেনি। কেন? নিউ ইয়র্ক থেকে এক্সপ্রেস করেসপন্ডেন্ট নামে একটা খবরের কাগজ বেরোয়, আর তাতেই একটা লেখা বেরিয়েছিল। এই যে এটা তারই একটা কাটিং। এটা দেখুন। অফিসারটি একটা খাতা চোখের সামনে খুলে ধরলেন। তাতে একটা খবরের কাগজের কাটিং আঠা দিয়ে লাগানো আছে। তার অনুবাদ করলে এই রকম দাঁড়ায়: ইউনাইটেড স্টেটসের গুপ্তচর বিভাগ দক্ষিণ সমুদ্রের দ্বীপগুলোতে একজন হাওয়াইয়ানকে খুঁজে বেড়াচ্ছিল। লোকটা নাকি মুই দ্বীপ থেকে এসেছে। লোকটা হনলুলুতে চীনাদের কাছে বিষাক্ত একরকম বিছে বিক্রি করে বেড়াচ্ছে। আপনারা হয়তো সংবাদপত্রে পড়ে থাকবেন, বিষাক্ত বিছের কামড়ে চীনের অনেকে ইতিমধ্যেই মৃত। এটাই ডক্টরের মরণ পরশ। শীঘ্রই সেটা আরও একজনের উপর আছড়ে পড়বে বলেই আমার বিশ্বাস। কে? স্যার লায়নেল বার্টন। কেন? কিছুদিন আগে তিনি ইজিপ্ট ঘুরে এসে লন্ডনের টাইমস পত্রিকায় ইজিপ্ট সম্পর্কে বেশ কিছু গুরুতর বিষয়ের আভাস দিয়েছেন। জীবনে অনেক দেশে ঘুরেছেন তিনি, কাজেই গোপনীয় রাস্তাঘাটের অনেক খবরে তিনি রাখেন। হয়তো সেটাই ডক্টরের পক্ষে অসন্তুষ্টির কারণ হয়ে দাঁড়িয়েছে। মাত্র কয়েক মাসের মধ্যে স্যার বার্টনকে 3 বার হত্যার চেষ্টা করা হয়েছে। বটে। স্যার, আর শুধু তাই নয়, যে যে উপায়ে তাকে হত্যার চেষ্টা হয়েছিল সেগুলো বিশ্লেষণ করলে স্পষ্ট বোঝা যায় এর পেছনে রয়েছে ডক্টর। পার্সেল করে তার নামে বিষাক্ত বিছে পাঠিয়ে হত্যার চেষ্টা, জানালা গলিয়ে একটা বানরকে তার ঘরের মধ্যে পাঠিয়ে তার সাহায্যে দরজা খুলে তাকে খুন করার চেষ্টা। এমন প্রচেষ্টা ডক্টর ওয়াং ছাড়া আর কারো পক্ষে কি সম্ভব, মিস্টার রায়? বাট নাও স্যার লায়নেল বার্টন 2 দিন হলো হংকংয়ে আছেন। এখান থেকে 8 মাইল দূরেই তার বাড়ি। বাড়িটা একবার দেখে আসবেন নাকি, মিস্টার রায়? জায়গাটার কাছেই একটা বিশ্রী পাড়া, আর তার সারা বাড়িটা যেন চিড়িয়াখানা, জাদুঘরে পরিণত হয়েছে। লোকটার আচার আচরণও অদ্ভুত। বাড়িতে থাকার মধ্যে এক পাল অদ্ভুত সব জন্তু জানোয়ার, এক বেদুইন, তার সেক্রেটারি, আর এক চীনা ভৃত্য। দিনরাত তিনি বাড়িতেই পড়ে থাকেন। চীনা ভৃত্য? হ্যাঁ, লোকটাকে আমি দেখেছি। বার্টন ওকে কুই বলে ডাকেন। লোকটার একজন সেক্রেটারিও আছে, নাম স্ট্রোজা। ওই সেক্রেটারি লোকটাও অদ্ভুত। বর্তমানে স্যার বার্টন তিব্বত সম্পর্কে একটা বই লিখতে ব্যস্ত। তিব্বত? হঠাৎ এই নিষিদ্ধ দেশ নিয়ে বই? তিনি কেনুলুন থেকে হিমালয়ের পথে তিব্বতে গেছিলেন, কিন্তু কোনো বিপদেই নাকি পড়েননি তিনি, আর সেটাকেই ফুলিয়ে ফাঁপিয়ে প্রেজেন্ট করতে চান কিছুটা। আপনি কোনো ব্যবস্থা করেছেন হত্যার চেষ্টাগুলো হওয়ার পর? হ্যাঁ, গুপ্তচর বিভাগের কয়েকজন অফিসারকে বাড়িটার আশেপাশে পাহারায় রেখেছি। আচ্ছা, এই বার্টন লোকটা কেমন? সত্যি বলতে আধপাগলা লোক, লম্বায় প্রায় 6.5 ফুট। সবসময় একটা নোংরা নাইট গাউন গায়ের উপর চাপিয়ে রাখেন। কি যে অদ্ভুত নেচার। ভিতরে এসো। হোটেলের একজন ভৃত্য এসে এক টুকরো কাগজ দিল। এইমাত্র একজন তাকে দিয়ে গেল। কাগজের উপরে অফিসারটির নাম। তার মুখটা হঠাৎ ফ্যাকাশে হয়ে গেল কাগজটা পড়ে। হে ভগবান, স্যার লায়নেল বার্টন খুন হয়েছেন। হি ইজ ডেড। কিরিটি তক্ষুনি রওনা দিল। রাত্রি তখন প্রায় 12:15 হবে। বাঁধের ধার দিয়ে যেতে যেতে দুপাশের মুখরিত রেস্তোরাঁগুলো চোখে পড়ে। দলে দলে লোক ফুর্তির স্রোতে গা ভাসিয়ে চলেছে। বাইরে 10টা কুকুর এসে দেশটাকে নিয়ে কামড়াকামড়ি করছে, আর এরা দিব্যি পরের দাবিদারিতে সেলাম ঠুকে ফুর্তি করছে। ওরা স্যার বার্টনের বাড়ির সামনে এসে দাঁড়ালো। গেট পেরোলেই একটা প্রকাণ্ড বাগান, তার মাঝখানে স্যার বার্টনের বাড়ি। বাগানের মধ্যে আলো না থাকার কারণে অন্ধকার যেন জমাট পাকিয়ে উঠেছে। বড় বড় গাছগুলো অন্ধকারে ঝাঁকড়া মাথা ভূতের মতো দাঁড়িয়ে নৈশ বাতাসে হু হু করে শ্বাস ফেলছে। অফিসারটি পকেট থেকে একটা টর্চ বের করে তার আলো এগিয়ে চললেন। নিচের হল ঘরে একজন পুলিশ ইন্সপেক্টর ওদের জন্য অপেক্ষা করছিল। ঘরে ঢুকতেই একটা বিশ্রী ভ্যাপসা ঝাঁঝালো পচা গন্ধ নাকে এসে ঢুকল। মাথার ওপর একটা ময়লা বাতিদানে আলো জ্বলছে। আলোর ডুমটা অপরিষ্কার বলে আলো তেমন একটা ফুটে বেরোতে পারছে না। সেই ম্রিয়মান আলোর শিখা ঘরের দেয়ালে অপূর্ব এক আলো ছায়ার বিভীষিকা রচনা করেছে।
ঘরময় বড় বড় আলমারি, বুককেস, কাঠের প্যাকিং বাক্স ও নানা প্রকারের মূর্তি ইতস্তত ছড়ানো। ইন্সপেক্টরের নির্দেশ মতো সবাই দোতলার একটা প্রশস্ত হলঘরে প্রবেশ করল। ঘরের মেঝের ওপর স্যার বার্টনের মৃতদেহ উপুড় হয়ে পড়ে আছে, সামনে একটা আটকানো কফিন। কিরিটি বার্টনের মৃতদেহটা উল্টে দিল। স্যার বার্টন দুহাতে মুখ ঢেকে আছেন। হাত দুটো মুখের ওপর থেকে সরিয়ে দেওয়া হলো। ভৃত্য কুই ও সেক্রেটারিকে জিজ্ঞেস করায় তারা জানালো তারা কিছুই জানে না। তবে সন্ধ্যের দিকে ওই কফিনটা জাহাজে করে এসেছে। সন্ধ্যার পর থেকেই বার্টন ঘরের দরজা আটকে ওই মামি সংক্রান্ত কিসব কাগজপত্র পড়ছিলেন। রাত্রি 11টার সময় ভৃত্য খাবার দিতে এসে দেখে তখনও দরজা ভিতর থেকে বন্ধ। পাশের জানালার বন্ধ কাচের শার্সির ভিতর দিয়ে স্যার বার্টনকে ওইভাবে মেঝের ওপর পড়ে থাকতে দেখে অনেক ডাকাডাকি সত্ত্বেও যখন তিনি মেঝে থেকে উঠলেন না, তখন ওদের সন্দেহ হয়। ওরা তখন পুলিশকে খবর দেয় এবং পুলিশ এসেই দরজাটা ভাঙে। কিরিটি অন্যমনস্কভাবে কফিনের ডালাটা টেনে তুলল। এ কি, বাক্স তো খালি, কোথায় মামি? কুই ও সেক্রেটারি দুজনেই বলল গতকাল রাত অবধিও তারা মামিটাকে কফিনের মধ্যে দেখেছে। নানা রকম চিন্তা একটার পর একটা কিরিটির মাথার মধ্যে এসে জট পাকাতে লাগলো। কুই ও সেক্রেটারি স্ট্রোজাকে নজরবন্দিতে রেখে কিরিটি ও পুলিশ অফিসার চলে গেলেন। এখানে মৃতদেহ পাহারা দেওয়ার জন্য দুজন পুলিশ প্রহরী এবং ইন্সপেক্টর স্যার বার্টনের বাড়িতে রয়ে গেলেন। স্যার বার্টনের মৃতদেহটা একটা ভারী চাদর দিয়ে ঢাকা রইল। মামি শূন্য কফিনটা দেয়ালের গায়ে দাঁড় করিয়ে রাখা হলো। একজন পুলিশ প্রহরী নিচে, অন্যজন ঘরের দরজায়। টেবিল ল্যাম্পটা জ্বালিয়ে ইন্সপেক্টর একটা ইংলিশ ডিটেকটিভ নভেল পড়তে লাগলো। হঠাৎ সিঁড়িতে কার যেন চাপা সতর্ক পায়ের শব্দ পাওয়া গেল। খালি পায়ে কাঠে সিঁড়ি বেয়ে কে যেন অন্ধকারে উঠে আসছে। ইন্সপেক্টর চট করে উঠে দাঁড়ায়, এক হাতে রিভলভার ও অন্য হাতে টর্চ নিয়ে পা টিপে টিপে ঘরের বাইরে সিঁড়ির দিকে এগোয়। অন্ধকার সিঁড়ি একেবারে শূন্য, কোথাও কেউ নেই। মনের ভুল। ইন্সপেক্টর চেয়ে দেখে ওদিকে দেয়ালে ঠেস দিয়ে পুলিশ প্রহরীটা নির্বিঘ্নে নাক ডাকছে। নিশ্চিন্ত হয়ে ইন্সপেক্টর আবার চেয়ারে এসে বসে বইয়ে মন দেয়। আবার সে অস্পষ্ট পায়ে চলার শব্দটা এলো, এইবার একেবারে পাশ থেকে। অনিচ্ছা সত্ত্বেও ইন্সপেক্টর চেয়ারে বসে পিছনে ঘাড় ঘোরায়। কিন্তু এ কি, শূন্য কফিনের মধ্যে হঠাৎ মামিটা কোথা থেকে এলো? টেবিল ল্যাম্পের ম্রিয়মান আলো মামির ওপর এসে পড়ে। এ কি, মামিটা যে কফিন থেকে বেরিয়ে আসছে! ইন্সপেক্টর নির্বাক, তার সমস্ত মুখ ফ্যাকাশে, চোখের মনি দুটো স্থির, সারা শরীরে রক্ত চলাচল বুঝি থেমে গেছে। মামিটা ধীরে ধীরে প্রায় নিঃশব্দে এগিয়ে আসছে স্যার বার্টনের মৃতদেহটার দিকে। ইন্সপেক্টরের সমস্ত শরীর থরথর করে কেঁপে উঠল এবং পর মুহূর্তেই শালকাঠের মতো শক্ত হয়ে গেল। হঠাৎ তার দম ফাটা হাসি পেল। উৎকটভাবে উন্মাদের মতো ইন্সপেক্টর হেসে উঠল। সে কি বিভৎস দানবীয় হাসি! রাতের আধার সেই হাসির তীক্ষ্ণ আঘাতে ছিঁড়ে যেন ফালা ফালা হয়ে যাচ্ছে। বারান্দায় ঘুমন্ত পুলিশ প্রহরীর ঘুম ভেঙে গেল। সে চমকে ছুটে এলো। সে ঘরে প্রবেশ করে দেখে ইন্সপেক্টর হেসে খুন। সে ব্যাকুল কণ্ঠে তাকে ডাকতে লাগলো। ইন্সপেক্টর শুধু আঙুল তুলে স্যার বার্টনের মৃতদেহের স্কন্ধে জীবন্ত মামির দেহটা দেখিয়ে প্রবল হাসতে লাগলো। সে অদ্ভুত দৃশ্য দেখে পুলিশ প্রহরীটা হঠাৎ অজ্ঞান হয়ে লুটিয়ে পড়ল মেঝেতে। ইন্সপেক্টর তেমনই হাসতে লাগলেন। পরদিন সকালে খবর পেয়ে কিরিটি, চ্যাং ও পুলিশ অফিসার স্যার বার্টনের বাড়িতে এসে দেখল একজন পুলিশ প্রহরী মৃত আর ইন্সপেক্টর ঘোর উন্মত্ত। কখনো হাসছে, কখনো কাঁদছে আর বিড়বিড় করে কিসব যেন আবুল তাবুল বলে যাচ্ছে। আর বার্টনের মৃতদেহটা নেই। ব্যাপারটা কিছুই বোঝা গেল না। অবশিষ্ট পুলিশ প্রহরীটি এত কাণ্ডের মধ্যেও ঘুমের নেশায় এমন আচ্ছন্ন ছিল যে সে এর বিন্দু বিসর্গও জানে না। কিরিটির মাথার মধ্যে কতগুলো অসম্পূর্ণ চিন্তা ঘুরপাক খাচ্ছিল। প্রথম হলো স্যার লায়নেল বার্টন কিভাবে বন্ধ ঘরের মধ্যে মারা গেলেন। দ্বিতীয়, হত্যাকারী কোন পথ দিয়ে কিভাবে পালালো। তৃতীয়, সত্যি সত্যি কফিনে কি মামি ছিল? স্ট্রোজা এবং কুইয়ের বয়ান অনুযায়ী যদি কোনো মামি সেই বাক্সে থেকে থাকে তাহলে সেটা গেল কোথায়? চতুর্থ, মামির ব্যাপারটাকে ডক্টর ওয়াংয়ের নতুন কোনো পন্থা?
পঞ্চম, ইন্সপেক্টর পাগল হলো কি করে? এমন কি ঘটেছিল যা দেখে কোনো সুস্থ মানুষ এমন উন্মাদ হয়ে যেতে পারে? ষষ্ঠ, স্যার বার্টনের মৃতদেহ কোথায় গেল? সপ্তম, পুলিশ প্রহরীটা সম্ভবত ভয় পেয়ে মারা গেছে, সেই ভয়ের কারণটা কি? আর অষ্টম, এত কিছু ঘটে গেল অথচ অন্য প্রহরীটা তখন ঘুম ঘুমোচ্ছিল কিভাবে? কিরিটি গভীর রাত্রে নিজের ঘরে বসে ভেবে যাচ্ছিল। চ্যাং কোন এক আত্মীয়র বাড়ি গেছে। হঠাৎ দরজার গায়ে কে যেন নক করলো। কে? কিরিটি চট করে টেবিলের ওপর থেকে রিভলভারটা তুলে নিল, তারপর দরজাটা খুলে দিল। 18-19 বছরের এক তুর্কি ছেলে ঘরের মধ্যে প্রবেশ করলো। পরনে ঝোলা পাজামা, গায়ে জোব্বা, মাথায় ফেস টুপি। তার মুখটা অত্যন্ত সরল, একটা চাপা আশঙ্কার ভাব সেখানে ফুটে উঠেছে। কে তুমি? আপনার নামই কি কিরিটি রায়? হ্যাঁ, তুমি? আমি মাজিদ। বাড়িটা আর কি? আমাকে তোমার কেন প্রয়োজন? আমাকে আমাকে শয়তানের কবল থেকে বাঁচান। তিলে তিলে এভাবে মৃত্যুর সঙ্গে যুঝে চলতে আমি আর পারছি না। আজ প্রায় 5 বছর ধরে ডক্টর ওয়াং এর কবলে আমি। আমায় মুক্তি দিন। ডক্টরের এও এক নতুন চাল নয় তো? কিরিটি শক্ত হয়ে ওঠে। তোমাকে কিভাবে বিশ্বাস করব? তুমি তো ডক্টরের চরও হতে পারো। আপনি আমার কথায় বিশ্বাস করবেন না, সেটাই স্বাভাবিক, কিন্তু আমি আল্লাহর কসম খেয়ে বলছি, বিশ্বাস করুন, আমি বড় বিপদের মধ্যে আছি। একজন শয়তানের কবলে থাকার যে কি কষ্ট, কি করে বোঝাবো আপনাকে? কিভাবে আপনাকে বিশ্বাস করাবো বলুন? তুমি কেমন করে জানলে যে ডক্টর ওয়াং এর বিরুদ্ধে দাঁড়াতে হলে আমি উপযুক্ত? আমার সঙ্গে তার সম্পর্ক সম্বন্ধে তুমি কতটুকু জানো? আমি জানি আপনি একজন ডিটেকটিভ, এবং পৃথিবীতে তার সবচেয়ে বড় শত্রু যে আপনি, এ কথা আমি তার নিজের মুখে শুনেছি। অতএব আমাকে যদি কেউ উদ্ধার করতে পারে, সে একমাত্র আপনি। আচ্ছা, তাহলে আমার কয়েকটা প্রশ্নের জবাব দাও। স্যার লায়নেল বার্টন, তিনি মারা গেলেন কিভাবে? এবং ইন্সপেক্টরই বা কিভাবে পাগল হয়ে গেল? সুন্দর সিং কোথায়? স্যার বার্টন বিষাক্ত বিছের কামড়ে মারা গেছেন। এর চেয়ে বেশি আমি আর কিছু বলতে পারবো না। আমার শয়তানের হাত থেকে বাঁচান আগে, তারপর আমি সবটা বলবো। আজ যাই, অনেক রাত হলো। এর বেশি দেরি হলে ওরা আমায় খোঁজাখুঁজি শুরু করবে। পরে আবার আসবো। শুধু যাওয়ার আগে একটা কথা বলে যাই, চীন সরকারের অন্যতম বন্ধু উটাং এর সময় হয়ে এসেছে। বলতে বলতে মাজিদ পাগলের মতো ছুটে ঘর থেকে অদৃশ্য হলো। একটু পরে চ্যাং ফিরে এলে কিরিটি আগাগোড়া সমস্ত ব্যাপারটা তাকে জানালো। সে রাত্রে ঘুম যেন আসতেই চায় না। কিরিটি বিছানায় শুয়ে নানান চিন্তায় বিভোর হয়ে রইল। স্বপ্নের মধ্যে কিরিটি দেখল একটা ঘরের মেঝের ওপর শুয়ে অসহ্য যন্ত্রণায় সে ছটফট করছে, আর সমস্ত শরীরে প্রবাহিত রক্তের শিরায় শিরায় যেন আগুনের একটা তরল স্রোত বয়ে চলেছে। সে কি তীব্র জ্বালা! তার মনে হচ্ছিল সে যেন মরে যাচ্ছে। তারপর কে যেন তার গায়ে জল ঢালতে লাগলো। সমস্ত শরীর ভিজে সপসপে হয়ে গেল, তার সারা শরীর জুড়িয়ে গেল। কি ঠান্ডা, কি প্রশান্তি! ধীরে ধীরে শরীরে বল ফিরে আসতে লাগলো তার। উঠে বসবার চেষ্টা করতেই সে বুঝতে পারল তার দাঁড়ানোর ক্ষমতা নেই। চারিদিকে সূচিভেদ্য অন্ধকার চোখে আঠার মতো জড়িয়ে যাচ্ছে। অনেকক্ষণ চেষ্টার পর অতি কষ্টে উঠে দাঁড়াতে পারল কিরিটি। বহু দূরে একটা ক্ষীণ আলোর রশ্মি দেখা গেল। এ কোথায় এলো সে? এ তো তার সেই পরিচিত ঘর নয়। চারিদিকে উঁচু মসৃণ খাড়া দেয়াল, দেয়ালের গায়ে মস্ত মস্ত বিভৎস সোনালি রঙের ড্রাগন আঁকা। তাদের সাপের মতো কুৎসিত দেহগুলো চকচক করছে। ঘরের মেঝেতে পুরু নরম কার্পেট বিছানো। কিরিটি যেখানে দাঁড়িয়েছিল সেটাকে একটা হলঘর বলা চলে। ঘরের কোণে একটা প্রকাণ্ড টেবিল, তার পায়াগুলো ড্র্যাগনের আকারে তৈরি। টেবিলের ওপর একটা প্রকাণ্ড গ্লোব এবং স্ট্যান্ডে সারি সারি সব টেস্ট টিউব সাজানো। ছোট ছোট কতগুলো ফ্লাস্ক, তাতে কিসব যেন ভর্তি। অনেকগুলো মোটা মোটা বই থাক থাক করে সাজানো।
টেবিলের ওপরেই সিলিং থেকে সোনার চেনে ঝোলানো ডুমে একটা বাতি জ্বলছে। সেই টেবিলের কাছে একটা প্রকাণ্ড ড্র্যাগন পায়াওয়ালা চেয়ারের পিছন দিকে পিঠ করে একজন বসে। ঘরের আলোর খানিকটা সেই উপবিষ্ট লোকটার মুখের একপাশে বাঁকাভাবে এসে পড়েছে, আর অন্য দিকটা অস্পষ্ট। অদূরে একটা পিতলের ধনুচি, যা থেকে সবুজ ধোঁয়া পাকিয়ে পাকিয়ে ওপরে উঠছে। মুহূর্তের মধ্যেই কিরিটি বুঝতে পারল লোকটা কে। সঙ্গে সঙ্গে তার গোটা শরীর যেন বিকল হয়ে উঠল। যে জ্ঞানটুকু ফিরে আসছিল, আবার যেন সেটা কেমন জড়িয়ে এলো। ধনুচি থেকে যে সবুজ ধোঁয়াটা পাক খেয়ে খেয়ে উঠছিল, হঠাৎ সেটা যেন ছড়িয়ে পড়তে পড়তে মেঘের মতো তাকে চারপাশ থেকে ঘিরে ধরল। সেই মেঘের জবনিকার অস্পষ্টতার মধ্যে জেগে রইল শুধু কুৎসিত হলুদ মুখটা, আর একজোড়া ভয়ঙ্কর সবুজ চোখ ক্ষুধিত হায়নার সেন দৃষ্টি নিয়ে। সে দৃষ্টি যেন তাকে গিলে ফেলতে চায়, আর তার সঙ্গে ঘরের রক্তমুখী ড্র্যাগনগুলো যেন চারপাশ থেকে আষ্ঠে পৃষ্ঠে তাকে বেঁধে ফেলেছে। দম বন্ধ হয়ে আসতে লাগলো কিরিটির। এমন সময় সেই ধোঁয়ার জবনিকার ভিতর থেকে কে যেন আর্তস্বরে ডেকে উঠল, বাঁচান আমায়, মিস্টার রায়, আমাকে বাঁচান, ওরা আমাকে মেরে ফেললো। কিন্তু কিরিটির সর্বাঙ্গ তখন অসাড়। মুহূর্ত এইভাবেই কেটে যেতে লাগলো। আবার জ্ঞান ফিরে আসছে, কিন্তু মাথায় বীভৎস যন্ত্রণা। চ্যাং, চ্যাং, কোথায় তুমি, কোথায় তুমি চ্যাং? মাথার ব্যথাটা, চারিদিকে সূচিভেদ্য আধার। নদীর ধার দিয়ে হেঁটে চলেছে কিরিটি। এমন সময় হঠাৎ পায়ের নিচে ঠান্ডা মতো কি যেন একটা ঠেকলো। নিচু হয়ে দেখতে গিয়ে মানুষের দেহের স্পর্শ পেল সে। কে? আমি চ্যাং। ওদিকে পায়ের শব্দটা কানে আসছে। উৎকর্ণ হয়ে উঠল কিরিটি। ক্রমে তার চিন্তাশক্তি পরিষ্কার হচ্ছে। হঠাৎ সামনে একটা দরজা খুলে গেল। লণ্ঠন হাতে এক চীনে ঘরে এসে ঢুকল। তার পাশে দাঁড়িয়ে ও কে? গায়ে রেশমি আলখাল্লা, বুকের ওপর আঁকা কুৎসিত একটা রক্তমুখী ড্র্যাগন, আজানুলম্বিত শালপ্রাংশু সম দুই বাহু, মাথার অর্ধেকটা কামানো, উঁচু বাঁকানো টানা দুটো তোলা ভ্রু, চোখের পাতা আধপোচা। লোকটা চোখ তুলে তাকালো। বিড়ালের মতো ডাগর একজোড়া সবুজ চোখ, হিংস্রতা যেন তীক্ষ্ণ ছুরির ফলার মতো শানিত। ডক্টর ওয়াং। ডক্টর অদ্ভুত একটা কুৎসিত ভঙ্গিতে বিড়ালের মতো নিঃশব্দে এগিয়ে এলো। তার সেই সাপের মতো হিংস্র চোখ দুটো তাদের উপর নিবদ্ধ। তুই কি মনে করেছিস চ্যাং? আমার দলে কদিন কাজ করেই আমার ব্যাপারে সব কিছু জেনে ফেলেছিস, হ্যাঁ? গোটা চীনের কাছে আমাকে তুই শয়তান বলেছিস, সেটা ভুলিস না। এই টিকটিকি তোকে বাঁচাবে ভাবছিস? ওটা তো আর এক আকার। আমার জীবন্ত মামি বিষাক্ত বিছে, পাইথন, ফাঙ্গাই আরও নানান রোগের বীজাণু সম্বন্ধে জেনেও বাংলা থেকে চলে এসেছে। দেখ, আমার সঙ্গে পাল্লা দিতে এলে কি পরিণাম হয় তা সলিল সেনকে দেখলেই বুঝবি। রেঙ্গুনের পাগলা গারদেই ওর বাকি জীবনটা কাটবে। তোদেরকেও ওর সঙ্গেই রাখবো ভেবেছি। তৈরি হ। এমন সময় কোথা থেকে একটা কুৎসিত ছোট্ট বাঁদর লাফাতে লাফাতে এসে ডক্টরের পা বেয়ে সরাসরি তার কাঁধের ওপর উঠে বসল। গভীর স্নেহে বাঁদরটার পিঠে হাত বোলাতে লাগলেন ডক্টর। চুলি, বলতো এই কুকুর দুটোকে নিয়ে কি করা যায়? জাপানের সঙ্গে সন্ধি করলেই তোর দেশের লোক তোকে মাথায় তুলে নাচবে। এই খবরদার, আমি তোর তাঁবেদার পুলিশ নই যে সব কথার জবাব দেব। উটাংচুর কি হাল করি সেটা দেখিস। কাল রাত 12:30
নিশির ডাকে ওর জীবনটা এক নিমেষে শেষ করে দেব। হ্যাঁ, নিশির ডাক জিনিসটা কি জানতে ইচ্ছে করছে না তোদের? জীবনের শেষ দিন ঘনিয়ে এলেই নিশির ডাকের অভিজ্ঞতা সবার হবে, কিন্তু মৃত্যুর পরেও তার সমাধানটা হবে না, এই যা। তবে চিন্তা করিস না, তোরাও উপহার পাবি। কিরিটির যখন ঘুম ভাঙল তখন চারিদিকে অন্ধকার। রাতের দুঃস্বপ্নটা তখনও তার বুকে পাথরের মতো চেপে বসেছিল। অস্বস্তি হতে লাগলো কিরিটির। পাশ ফিরতে গিয়ে সে চমকে গেল। হাত পা সব বাঁধা। এ কি, তবে কি স্বপ্ন নয়? ভালো করে তাকিয়ে কিরিটির মনে হলো একটা ছোট ঘরের একটা খাটিয়ার ওপর শক্ত রেশমি দড়িতে বাঁধা অবস্থায় পড়ে আছে সে। হঠাৎ অন্ধকারের বুকে ভগবানের আশীর্বাদের মতো আলোর আভাস ফুটে উঠল অন্ধকার দেয়ালের এক জায়গা দিয়ে। একটা মুখ। সে মৃদু আলোয় কিরিটি যা দেখল তা বিশ্বাস হলো না তার। মাজিদ। চুপ, এখন কথা নয়। একটা লণ্ঠন হাতে সামনে দাঁড়িয়ে মাজিদ, হাতের তর্জনী ঠোঁটের উপর নিবদ্ধ। বেল্ট থেকে একটা তীক্ষ্ণ ছুরি বের করে মাজিদ কিরিটির বাঁধনগুলো চটপট কেটে দিল। মুক্ত হয়ে উঠে বসল কিরিটি। পাশে শায়িত চ্যাংকেও মুক্ত করে দিল। তারপর লণ্ঠনটা উঁচু করে ধরে সামনের দেয়ালের গায়ে একটা সরু গলি দেখিয়ে ইঙ্গিতে আদেশ করল সেই পথ দিয়ে পালাতে। কিরিটি এবং চ্যাং সামনের দিকে অগ্রসর হলো। লণ্ঠনের আলোয় দেখা গেল গলির মুখ থেকেই একটা কাঠের অপ্রশস্ত সিঁড়ি নিচে নেমে গেছে। চ্যাং নিচু হয়ে ছুরিটা মেঝে থেকে তুলে নিতে যাচ্ছিল, মাজিদ বাধা দিল। ওটা ওখানেই পড়ে থাক, তাহলে ডক্টর মনে করবে ওর সাহায্যেই আপনারা পালিয়েছেন। তাড়াতাড়ি চলুন, আর দেরি নয়। মাজিদ সবার আগে আগে লণ্ঠন হাতে সিঁড়ি বেয়ে নেমে চলল, আর কিরিটিরা তাকে অন্ধের মতো অনুসরণ করতে লাগলো। সিঁড়ির শেষ একটা অপ্রশস্ত রাস্তার ধারে এসে দাঁড়ালো তারা। মাজিদ এমন সময় পকেট থেকে দুটো রুমাল বের করলো। এবার আপনাদের চোখ দুটো আমি বেঁধে দেব। কিরিটিরা কেউই তার প্রস্তাবে আপত্তি জানালো না। রুমালে দুজনের চোখ বাঁধা হলো। আবার এগিয়ে চলতে লাগলো তারা। অনেকটা চলার পর মাজিদের নির্দেশ মতো এক জায়গায় এসে দাঁড়ালো দুজন। মাজিদ তাদের চোখ থেকে রুমাল খুলে নিল। সামনেই একটা সরু গলি। রাতের আকাশ তখন ভোরের আলোর ইশারায় ফিকে হয়ে আসছে। বিবাগী শুকতারার চোখে বিদায়ী রাতের ম্লান অশ্রু সজলতা। এবার এই সোজা পথ ধরে চলে যান। হোটেল খুঁজতে কষ্ট হবে না। আগের হোটেলটা ছেড়ে দেবে অবশ্যই। ওখানে ডক্টরের চর দিন রাত তোমাদের উপর নজর রাখছে। করমর্দন করে কিরিটি ও চ্যাং এগিয়ে গেল। রাত্রি 12:30টায় মিস্টার উটাংচুয়ের জীবন নিশির ডাকে শেষ হবে। যে হোটেলে মিস্টার উটাং থাকেন সেই হোটেলের কাছেই পুলিশ অফিসার ও চ্যাংয়ের সঙ্গে কিরিটি এসে দাঁড়ালো। হাত ঘড়িতে রাত 11:45। হোটেলের নিচে রেস্তোরাঁর হল ঘরে তখন পুরো দমে ফুর্তি চলছে। গান বাজনা নাচ হই হই ব্যাপার। নরনারীর দল বিলাসিতের ফুলঝুরি ছড়াচ্ছে। দরজা দিয়ে ঢুকতে যাওয়ার সময় সাদা উর্দি পরা হোটেলের একজন বয় প্রশ্ন করল, কোথায় যাবেন আপনারা? 58 নম্বর ঘরে। ছেলেটা তাদের রাস্তা দেখিয়ে নিয়ে চলল। হোটেলটা অদ্ভুতভাবে তৈরি, একটা গোলকধাঁধা বললেও চলে। ঘুরে ঘুরে চারপাশ দিয়ে সিঁড়িগুলো যেন ইতস্ততভাবে ছড়ানো, যেন কোনো ম্যাজিশিয়ানের মায়াপুরী। এখানে একবার ঢুকলে বেরোনো শক্ত। সিঁড়ির মাথায় একজন শৌখিন বেশের ভদ্রলোককে দেখা গেল। বয় ভদ্রলোককে একটা সেলাম ঠুকল। স্যার, এরা 58 নম্বর ঘরে যাবেন। ভদ্রলোক সন্দেহের দৃষ্টিতে সকলের দিকে একবার তাকালেন। আপনারা কে? পুলিশ অফিসারটি পকেট থেকে একটা আইডি কার্ড বের করে লোকটার হাতে দিল। সিঁড়ির আলোয় লোকটা কার্ডটা পড়লেন। বেশ, এদের ছোট সিঁড়িটা দিয়ে 3 তলায় 58 নম্বর ঘরে পৌঁছে দাও। ভদ্রলোক চলে গেলেন। আজ সন্ধ্যের পর থেকে এই হোটেলে কোনো রকম সন্দেহজনক কিছু দেখেছো? হ্যাঁ হ্যাঁ, দেখেছি। আর সেই কারণেই তো দরজার গোড়াতে আপনারা আমায় দেখতে পেয়েছেন। নইলে আমার তো থাকার কথা রেস্তোরাঁয়। রাত্রি 11টার সময় সিনেমা ভাঙার পর যখন লোকগুলো হোটেলে আসছিল, তখন মনে হলো যেন অস্পষ্ট কিছু বা কেউ সাঁ করে ভিড়ের মধ্যে হোটেলে এসে ঢুকলো। ঠিক বুঝলাম না।
কাউকে হোটেলে ঢুকতে দেখে থাকলে সন্দেহ হবে কেন? সেটাই তো হয়েছে মুশকিল, আমি ঠিক ঠাউরি করতে পারিনি। তবে আমি তখন দোতলার সিঁড়ির উপর দাঁড়িয়েছিলাম। দুজন ভদ্রলোক আর দুজন ভদ্র মহিলা সিঁড়ি বেয়ে উঠছিলেন, এবং তাদের ঠিক পিছনে কি একটা দেখে যেন লোকটা কেমন উত্তেজিত হয়ে ওঠে। তারপর দেখলাম কি একটা বুকে বেয়ে ওদের পিছু পিছু যাচ্ছে। বুঝতেই পারলাম না সেটা কি। কোনো কুকুর টুকুর নয় তো? না, কিন্তু সবচেয়ে আশ্চর্য ব্যাপার, ওরা যখন আমার পাশ দিয়ে গেলেন তাদের পিছনে কিন্তু কিছুই দেখতে পেলাম না। আমি সারা হোটেলটা তন্ন তন্ন করে খুঁজলাম, কিন্তু কিছুই পেলাম না। 58 নম্বর ঘরে খোঁজ করেছিলে? না, তবে এসে গেছি এই 58 নম্বর ঘর। কিরিটি এবং চ্যাং চুপচাপ দাঁড়িয়ে রইল। পুলিশ অফিসার দরজায় নক করলেন। দরকার আছে, দরজাটা প্লিজ একবার খুলুন। হোটেল ভৃত্যকে কিরিটি আদেশ দিল। আচ্ছা শোনো, তুমি ওই সিঁড়ির দরজার আড়ালে গিয়ে লুকিয়ে থাকো। এই ঘরের দরজা দিয়ে কেউ বা কিছু বেরোয় কি না সেই দিকে লক্ষ্য রাখবে। আর খবরদার, ভুলেও কোনো শব্দ করবে না। আমার আদেশ না পাওয়া পর্যন্ত এখান থেকে নড়বে না বা অন্য কিচ্ছু করবে না। লোকটা সিঁড়ির দরজার আড়ালে গিয়ে আত্মগোপন করল। 58 নম্বর ঘরের দরজা খুলে গেল। মিস্টার উটাংচু চৈনিক সরকার পক্ষের একজন উচ্চপদস্থ কর্মচারী। তিনি দরজা খুলে এসে আমাদের সামনে দাঁড়ালেন। তো রাতে কি আপনারা? বিশেষ প্রয়োজনে আপনাকে এত রাত্রে বিরক্ত করতে বাধ্য হলাম স্যার। মিস্টার উটাংচু হাত বাড়িয়ে সুইচ টিপে ঘরের আলো জ্বালালেন। 12:25 এখন। খবর পেয়েছি ঠিক 12:30টার সময় আপনাকে হত্যা করার চেষ্টা করা হবে। মিস্টার উটাংচু গম্ভীরভাবে একটা চেয়ারের ওপর বসলেন। তো শুনেছি সকালে লোকটা চীন বর্মা রোডের ব্যাপারে মিস্টার চিয়াং কাইশেকের সঙ্গে কি সব জরুরি কথাবার্তা বলতে চায়। কথাবার্তা কাল সকালে হবে সুঁচুতে। জেনারেল এখন ওখানেই আছেন। তার শর্তগুলো আপনি জানেন? জানি, বলেওছি আমি রাজি নই। সম্ভবত সেই জন্যই সে আপনাকে তার রাস্তা থেকে সরাবার প্ল্যান বানিয়েছে। কিন্তু এই হোটেলের এই লুকোনো ঘরে আমি সম্পূর্ণ নিরাপদ, কমপ্লিটলি সেফ। ডক্টর ওয়াং কোনো সাধারণ শত্রু নয় মিস্টার উটাংচু। এখানেও আপনি নিরাপদ নন। রাত্রি 12:30 বাজল। একটা অস্বাভাবিক অবশ্যম্ভাবী ভয়ঙ্কর প্রতীক্ষা যেন ঘরের সবার মধ্যেই বিদ্যমান। হঠাৎ একটা তীক্ষ্ণ চিৎকার ভেসে এলো। ওটা ওটা কিসের শব্দ? সম্ভবত নিশির ডাক। মিস্টার উটাংচু জোরে জোরে যেন বহু কষ্টে নিঃশ্বাস নিচ্ছেন। কিরিটিরা 4-4 সুস্থ সবল লোক ঘরের মধ্যে বসে রয়েছে। সশস্ত্র পুলিশ প্রহরী একটা হুইসেলের অপেক্ষায় ওত পেতে রয়েছে। হঠাৎ বন্ধ জানালার গায়ে ধীরে ধীরে 3টে টোকা পড়ল। মিস্টার উটাংচু উঠে দাঁড়ালেন। এই যে ভৌতিক ব্যাপার, কোনো মানুষের পক্ষে 3 তলার জানলার গায়ে সে টোকা দেওয়া সম্ভবই নয়। চ্যাং মিস্টার উটাংচুর হাত ধরে টেনে চেয়ারের ওপর আবার বসিয়ে দিল। চুপ, শব্দ করবেন না, এখানে বসুন। আবার শব্দ হলো বন্ধ জানালার গায়ে। চ্যাং নিঃশব্দে চেয়ার ছেড়ে উঠে রিভলভারটা হাতে নিয়ে এগিয়ে চলল জানালার দিকে। কিরিটিও তাকে অনুসরণ করলো। চট করে চ্যাং বন্ধ জানালার কপাট ঠেলে খুলে দিল। খোলা জানালার দিকে ঘরের সবাই তাকালো। কোথাও কিচ্ছু নেই, অথচ টোকা দেওয়ার শব্দটা সবাই শুনেছে। জানালা দিয়ে মুখ বাড়িয়ে নিচে তাকালো কিরিটি। বড় রাস্তা এত রাত্রে অনেকটা জনহীন হয়ে এসেছে। দূরে পথের দুপাশে রাতের আলো ছায়ায় ঘরবাড়িগুলো অস্পষ্ট ছায়ার মতো মনে হয়। এমন সময় ঠিক তাদের মাথার ওপর তেমনি মৃদু আঘাতের শব্দ হলো। সে নিজে আসেনি, কোনো অনুচরকে পাঠিয়েছে হয়তো, কিন্তু কোথায় সে? ঘরের মধ্যে না বাইরে? আচমকা মিস্টার উটাংচুর কণ্ঠস্বরে চমকে উঠল কিরিটি। কখন যেন তিনি উঠে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন। ব্যাপারটা কি দেখার জন্য জানালায় মুখ বাড়িয়ে দিলেন। সঙ্গে সঙ্গে একটা চিৎকার, একটা ছটপটানি, তারপর বিরাট একটা ধাক্কা খেয়ে মেঝে ছিটকে পড়ল কিরিটি এবং তাদের সকলের বাহুবন্ধন ছিন্ন করে জানালা দিয়ে নিচে লাফিয়ে অদৃশ্য হয়ে গেলেন। একটা চিৎকার বাতাসে মিলিয়ে গেল। সঙ্গে সঙ্গে রিভলভারের একটা তীব্র গর্জন রাতের আধার খান খান করে দিল। একটা আগুনের ঝলকানি জানলায় দেখা দিল।
সবার চেষ্টাকে ব্যর্থ করে দিয়ে ডক্টর তার মরণ পরোয়ানা অসম্ভবকে সম্ভব করে দিল। দুঃখে, লজ্জায় ও অপমানে মাটির সঙ্গে মিশে যেতে ইচ্ছা করছিল কিরিটির। তক্ষুনি সকলে তাড়াতাড়ি নিচে গেল। কি আশ্চর্য, মিস্টার উটাংচুর মৃতদেহ রাস্তায় নেই, এর মধ্যেই তা অপসৃত হয়েছে। এমন অপূর্ব তৎপরতা শুধুমাত্র ডক্টরের পক্ষেই সম্ভব। কিরিটিরা মাজিদের কথা মতো হোটেল বদলেছিল। হোটেলে যখন ফিরল তখন প্রায় রাত 3টে হবে। মনটা বড্ড দমে গেছিল তার। কিছুতেই যেন সেই ডক্টরের তৎপরতা মন থেকে মুছে ফেলতে পারছিল না কিরিটি। এমন সময় দরজায় কেউ নক করল। মাজিদ। কেন মিথ্যে খেটে মরলেন? এত রাত্রে তুমি? শোনো মাজিদ, ডক্টর ওয়াং এখন গোটা চীনের শত্রু হয়ে গেছে। তাছাড়া তোমার সঙ্গে ওর তো কোনো সম্পর্কই নেই। তুমি তুর্কি আর ও চীনা। চীনের হয়ে আমি তোমার কাছে অনুরোধ জানাচ্ছি, ওর বাড়িটা আমাদের দেখিয়ে দাও। আপনি যা বলছেন তা সবটুকুই সত্যি, তবে আর কেন ইতস্তত করছো মাজিদ? এ ব্যাপারে আমাদের সাহায্য করো প্লিজ। কেন তুমি ভয় পাচ্ছ? তোমার এতটুকুও ক্ষতি যাতে না হয় তার প্রতিশ্রুতি আমি দিচ্ছি। তুমি কি আমাদের বিশ্বাস করতে পারছো না? আমাকে বাঁচানো পরের কথা, ডক্টরের রোষ থেকে আপনারা নিজেকে বাঁচাতে পারবেন তো? ভাবলেশহীন এক টুকরো হাসি মাজিদের ঠোঁটের কোণে জেগে উঠেই মিলিয়ে গেল। আমার নিজের জীবন নিয়ে আমি একটুও চিন্তিত নই। তাছাড়া মৃত্যুকে আমি ভয় পাই না। মৃত্যুকে নয় তো কিসে ভয় পাও? মা বাবাকে হারাই যখন, আমার বয়স তখন মাত্র 5। ছোট ভাই আজিজের বয়স 1.5, ওর দিদির বয়স তখন 9। তারপর এক দুঃসম্পর্কের আত্মীয়র কাছে মানুষ হই, কিন্তু তিনি 30,000 পাউন্ডে আমাদের 3 ভাই বোনকে স্লেভ হিসাবে বিক্রি করে দেন। তার সঙ্গে একদিন একটা মরুভূমির মধ্যে দিয়ে যাচ্ছিলাম। দিদি রাস্তার মধ্যেই একদিন প্রবল তৃষ্ণার চোটে মারা গেলেন। এর কিছু বছর পরেই ডক্টর আমাদের 2 ভাইকে কিনে নেয়। ডক্টর জানে পৃথিবীতে একমাত্র আপন কেউ থেকে থাকলে আমার ওই ছোট ভাইটা। সমস্ত প্রাণ দিয়ে ওকে আমি ভালোবাসি, কিন্তু আজিজ সম্পূর্ণভাবে ডক্টরের মুঠোর মধ্যে। আমার কাজে একটুও ভুল হলে আমার সেই দুর্বলতাতেই শয়তানটা আঘাত করবে। এখন বোধহয় বুঝতে পারছেন কেন আমি আপনাদের কথায় রাজি হতে পারছি না। আপনারা আমায় আশ্বাস দিতে চান, আপনারা আমায় বাঁচাতে চান, কিন্তু আপনাদের অভয়দানের মূল্য কতটুকু? বাঁচাতে পেরেছেন আপনারা সলিল সেনকে, স্যার বার্টনকে কিংবা মিস্টার উটাংচুকে? কিরিটি কি জবাব দেবে বুঝতে পারল না, নীরবে শুধু মাথা নাড়ল। মাজিদ উঠে দাঁড়ালো চেয়ার ছেড়ে। এবার চাই, ভোর হয়ে এলো। কিন্তু তোমায় যদি আর যেতে না দিই? না মাজিদ, ওই শয়তানের কাছে তোমায় আর আমি যেতে দেব না। আপনাদের সাহায্যের জন্য ধন্যবাদ। আপনারা যে আমার জন্য এতটা দরদ অনুভব করেছেন, এতে আমি সত্যিই আপ্লুত। কাজেই ফলাফল যাই হোক না কেন, আমি আপনাদের সাহায্য করতে রাজি। আমি ডক্টরের বাস আপনাদের দেখিয়ে দেব, কিন্তু সাবধান, সতর্ক থাকবেন। নিশ্চয়, আজিজ এবং তোমার জন্য আমরা আরও বেশি সতর্ক থাকব। আমাদের জন্য সতর্ক থাকতে হবে না, নিজেদের জন্য সতর্ক থাকবেন। চলি। আচ্ছা, কাল সন্ধ্যায় দেখা হবে। মাজিদ ঘর থেকে বেরিয়ে গেল। ভোর হতে তখন আর বেশি দেরি নেই। কর্মব্যস্ত হংকং শহর আলোয় সুশোভিত। দোকান রেস্তোরাঁগুলো সরগরম। কিরিটি ও চ্যাং একটা রেশমের কাপড়ের দোকানের সামনে এসে দাঁড়ালো। এমন সময় বছর 8 এক চীনা ছেলে এসে চ্যাংকে চীনা ভাষায় কি যেন চুপি চুপি বলল এবং পরক্ষণেই রাস্তা দিয়ে দ্রুত চলতে আরম্ভ করলো। কিরিটিকে হাতের ইশারায় চ্যাং তাকে অনুসরণ করতে বলল। হঠাৎ ছেলেটা একটা গলির মধ্যে ঢুকে গেল। এখানে সবকিছুই প্রায় চ্যাংয়ের পরিচিত, তবু সে অস্বস্তি বোধ করছিল। কাজেই পকেটের মধ্যে সে তার রিভলভারটা চেপে ধরে তাকে অনুসরণ করল। বিশ্রী অন্ধকার, ছোট্ট ভেজা স্যাঁতস্যাঁতে গলি। হঠাৎ পাশ থেকে একটা চাপা গলা শোনা গেল। জলদি, আপনাদের সঙ্গে কথা আছে।
ভয়ানক বিপদে পড়ে আপনাদেরকে ডেকে পাঠিয়েছি। কি বিপদ তোমার? ভয়ানক বিপদ, তাই আপনাদেরকে ডেকে পাঠানো। আপনি তো ডক্টর, তাড়াতাড়ি চলুন না, আমার ভাইকে একবার দেখবেন। কোথায় সে? ডক্টর ওয়াংয়ের আড্ডায়। কিরিটি ও চ্যাং একটু ইতস্তত করতে লাগলো। মাজিদকে বিশ্বাস করে ডক্টরের খপ্পরে এইভাবে প্রস্তুতি না নিয়ে যাওয়াটা কি বুদ্ধিমানের কাজ হবে? আমায় কি এখনো বিশ্বাস করতে পারছেন না আপনি? আমি খুব বিপদের মধ্যে আছি সত্যি। প্লিজ একবারটি চলুন। এরপর আর কথা চলে না। দুজনে মাজিদের সঙ্গে যাওয়াটাই সমীচীন বলে মনে করল। মাজিদকে অনুসরণ করে নানা আঁকা বাঁকা গলিপথ অতিক্রম করে নদীর কিনারায় এসে পড়ল ওরা। অন্ধকারে নদীর জলের ঢেউয়ের শব্দ কানে আসে। রাস্তাটা বেশ অন্ধকার। মাজিদ ওদের একটা ভাঙা দেয়ালের কাছে এনে দাঁড় করালো। চারপাশে বুনো আগাছা অন্ধকারে হাওয়ায় দুলছে। একটা বিশ্রী ভ্যাপসা গন্ধ নাকে জ্বালা ধরিয়ে দেয় যেন। তারপর আরেকটু এগিয়ে গিয়ে ভাঙা দেয়ালের পাশ দিয়ে মাজিদকে অনুসরণ করে তারা একটা উঠোন মতো আগাছা ভরা জায়গায় এসে দাঁড়ালো। জায়গাটা ভয়ানক অন্ধকার, চোখের দৃষ্টি যেন বন্ধ হয়ে আসে। অন্ধকারে নিঃশব্দে হাত বাড়িয়ে মাজিদ চ্যাংয়ের হাত ধরে এগিয়ে চলল। কিছু দূর এগিয়ে ওরা থামল। খুট করে চাবি দিয়ে একটা তালা খোলার শব্দ হলো। তারপর অন্ধকারে আবার এগিয়ে চলল তারা। কিছু দূর গিয়ে আবার চাবি দিয়ে তালা খোলার শব্দ। তারপর ওরা সুসজ্জিত এক ঘরে এসে প্রবেশ করল। ঈষৎ নীলাভ আলোয় ঘরটা আলোকিত, মেঝেতে দামি কার্পেট। সামনে দরজায় একটা সুদৃশ্য পর্দা ঝুলছে। সেই পর্দা তুলে মাজিদ ওদের আহ্বান করল। ঘরে ঢুকেই ওদের মনে হলো যেন কোনো রূপকথার গল্পের কুঠুরির মধ্যে এসে পড়েছে। সেই ঘর পেরিয়ে তারা এবার প্রবেশ করলো আরেকটা ঘরে, সেটাও বহুমূল্য আসবাবে সুসজ্জিত। ডক্টরের প্রিয় বাঁদর জুলি ঘরের মধ্যে একটা কোণে চুপচাপ বসে। ওদের ঘরে ঢুকতে দেখে লাফিয়ে এসে মাজিদের পায়ের কাছে এসে দাঁড়ালো। মাজিদ তার পিঠে দুটো চাপড় দিয়ে আদর করতেই বাঁদরটা ফিরে গেল। বহু আকাঙ্ক্ষিত চিরশত্রুর আড্ডায় আজ কিরিটি উপস্থিত। নিজের অজ্ঞাতেই কিরিটি শিউরে উঠল। তারপর আরও একটা ঘরে এসে উপস্থিত হলো তারা। এই ঘরটা বোধ হয় ডক্টর ওয়াংয়ের ল্যাবরেটরি। নানা রকম বৈজ্ঞানিক যন্ত্রপাতি, ওষুধের শিশি বোতল দিয়ে ভর্তি। এই ঘরেই একটা দামি কৌচে এক বছর দশেকের ছেলের দেহ অসাড় হয়ে পড়ে আছে। মাথার ওপরের বাতিদানে সিলিং থেকে ঝুলন্ত বাতির মৃদু আলোর আভা তার নিঃসার দেহের ওপর ছড়িয়ে পড়েছে। ছেলেটাকে দেখতে অতি সুশ্রী, চাঁপা ফুলের মতো গায়ের রং, মুখটা যেন এক ম্লান পদ্ম। মাথা ভর্তি কোঁকড়ানো চুল তার মুখের দুপাশে ছড়িয়ে আছে। এই আমার ভাই আজিজ। চ্যাং নিচু হয়ে নাড়ি দেখার জন্য ছেলেটার হাত ধরল। বরফের চেয়েও ঠান্ডা সেই স্পর্শে চ্যাংয়ের স্নায়ুগুলো চিনচিন করে উঠল। জীবনের একটা স্ফুলিঙ্গ পর্যন্ত হতভাগ্যের দেহে নেই। কি দেখলেন ডক্টর? অনেকক্ষণ হলো মারা গেছে। না 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 না, আপনি ভুল বলছেন। আপনি ভুল বলছেন ডাক্তার, ও মরেনি, ও মরতে পারে না। আপনার ভুল হচ্ছে। তোমরা ভুল বলছো। তুমি একজন ডক্টর হলেও বুঝতে পারোনি ঠিক করে। ও মরেনি, মরেনি, ও মরেনি। বলতে বলতে মাজিদ একবার তাকালো তার মৃত ভাইয়ের দিকে, আরেকবার চ্যাংয়ের দিকে। কি করুণ সেই দৃশ্য, আর কি কঠোর ডাক্তারের কর্তব্য। জীবন ও মৃত্যু, আশা ও নিরাশার মাঝখানে ডাক্তার যেন এক ব্যাঙের হাইফেন মাত্র। এমন সময় সেই বাঁদরটা লাফাতে লাফাতে ঘরে এসে ঢুকলো। শিগগির শিগগির, ডক্টর ওয়াং এক্ষুনি আসবে। আপনারা পর্দার আড়ালে গিয়ে দাঁড়ান, জলদি। দুজন ক্ষিপ্রপদে মাজিদের নির্দেশ মতো পর্দার আড়ালে দরজার ওপাশে গিয়ে দাঁড়ালো। তারপর দরজার কপাটের ফাঁক দিয়ে ওরা উঁকি মারল। ডক্টর নিঃশব্দে এসে ঘরে প্রবেশ করল। তার পরনে একটা হলুদ রঙের আলখাল্লা, তার বুকে সবুজ ও লাল সুতোয় এক রক্তমুখী ড্রাগন আঁকা। মাজিদ ও কিরিটিদের সঙ্গে অন্য দরজা দিয়ে অদৃশ্য হয়েছিল। ডক্টর নিঃশব্দে এসে আজিজের একটা হাত তুলে তার নাড়ি দেখল। নাড়ি দেখে ডক্টর একটা গ্লাস কেসের দিকে এগিয়ে গেল। তারপর ভিতর থেকে একটা টেস্ট টিউব বার করল। তার মধ্যে সোনালি রঙের খানিকটা জলীয় পদার্থ আছে। তার গায়ে আলো পড়তেই সেটা ঝিলিক দিয়ে উঠল। ডক্টর একটা ইঞ্জেকশন নিডল সেই জলীয় পদার্থে ভর্তি করে আজিজের হাতে পুশ করল। 1 মিনিট, 2 মিনিট, 3, 4, 5। কি স্বপ্ন না বাস্তব?
একটু আগে চ্যাং যাকে অবধারিতভাবে মৃত বলে ঘোষণা করেছিল, সেই মৃত ছেলেটার রক্তহীন ফ্যাকাশে মুখে যেন জীবনের সঞ্চার হচ্ছে। ধীরে ধীরে সে তার অবশ হাতটা তুলল, তারপর ডক্টরের সাহায্যে সাবধানে কোচের উপরে উঠে বসল। দেখলেন? ইতিমধ্যে কখন যেন মাজিদ নিঃশব্দে তাদের পেছনে এসে দাঁড়িয়েছে। ডক্টর এমন সময় একটা কলিং বেল টিপতেই একজন চীনা ভৃত্য একটা ট্রেতে করে সাজিয়ে পাত্রে ধুমায়িত কি একটা যেন নিয়ে এলো। ডক্টর চামচে করে আজিজকে তাই খাওয়াতে লাগলো। ডক্টরের যেন আরেক রূপ, অত বড় শয়তানের আজ এ কি স্নেহময় রূপ। মাজিদের নির্দেশ মতো কিরিটি ও চ্যাং আরেকটা ঘরে এসে দাঁড়ালো। কিরিটির এত বিপদেও আনন্দ হচ্ছিল। কত বড় এক প্রতিভার বিরুদ্ধে সে আজ দ্বন্দ্বযুদ্ধে মুখোমুখি দাঁড়িয়েছে। চ্যাংও বিস্ময়ে অভিভূত। আমাকে ওই ওষুধ আর একটু এনে দিতে হবে মাজিদ। কেমন করে ডক্টর এই ওষুধ তৈরি করে জানো? না, ঠিক জানি না। মদের মধ্যে কি একটা ওষুধ মেশায়, কিন্তু আবার ঘন্টা খানেকের মধ্যে আজিজকে আপনারা যেমন মৃত দেখেছিলেন ঠিক তেমনই হয়ে পড়বে। ডক্টর ওয়াংকে বাদ দিলে আজিজ সবার কাছেই মৃত, কারোর সাধ্য নেই ওকে বাঁচায়। কিন্তু এই শয়তানের মোকাবিলা কিভাবে সম্ভব? সময় হলে বলে দেব। আজ রাতে সে কোথায় যেন যাবে লঞ্চে করে। চলুন আপনাদের এক্ষুনি পৌঁছে দিয়ে আসি। দুটো দিন কিরিটি আর কোথাও বেরোয়নি। মাজিদও আর আসেনি। চ্যাংকে কিরিটি অনুরোধ করেছিল যদি সে পথটা চীনে খুঁজে বের করতে পারে, কিন্তু সে যেন কিরিটির কথাই শোনে না। কি যেন অনবরত ভাবছে দুদিন ধরে। অনবরত একটা কথা মনের কোণে ঘুরপাক খাচ্ছে কিরিটির। ডক্টর ওয়াং লোকটা আসলে কে? মানুষ, শয়তান, দেশদ্রোহী, দেশপ্রেমিক, বিজ্ঞান পাগল, শক্তের ভক্ত? কোনো পর্যায়ে যেন ওকে সঠিকভাবে ফেলা যায় না। সন্ধ্যার আবছায়ায় কিরিটিরা ডক্টরের বিরুদ্ধে অভিযান করল। ফের মাজিদই তাদের পথপ্রদর্শক। নদীর ঘোলাটে জল ভেদ করে তাদের লঞ্চ ছুটে চলেছে। দলে কিরিটি, চ্যাং, পুলিশ অফিসার, দুজন পুলিশ প্রহরী ও মাজিদ। সকলেই সশস্ত্র, ভয়ঙ্কর একটা বিপদের সম্মুখীন হওয়ার জন্য সম্পূর্ণভাবে তৈরি। শুধু নিরস্ত্র একা মাজিদ। তার সর্বাঙ্গ একটা ঘোর কালো রঙের আংরাখায় ঢাকা। শুনুন ডক্টর চ্যাং, মিস্টার রায়, আগে ঘরে ঢুকে আজিজকে নিয়ে বেরিয়ে আসবেন, কিন্তু খুব সাবধান। আজিজ যতক্ষণ না সম্পূর্ণ নিরাপদ হচ্ছে ততক্ষণ আপনারা কেউ ডক্টরকে ধরবার চেষ্টা করবেন না, তাহলে কিন্তু গোটা প্ল্যান নষ্ট হয়ে যাবে। কিরিটি দোটানায় পড়ল। ডক্টর যে তাদের জন্য সেখানে কোনো ফাঁদ পেতে রাখেনি তার তো কোনো নিশ্চয়তা নেই। মাজিদ যে তারই প্রেরিত লোক নয় তাই বা কেমন করে বোঝা যাবে? যদিও বর্তমানে তাকে বিশ্বাস করা ছাড়া কিরিটিদের আর কোনো উপায় নেই। একটা গোপন কুঠুরিতে আজিজ শুয়ে আছে, সেখানে তাকে দেখার জন্য এক বোবা বর্মী চাকর ছাড়া আর কেউ নেই, কেউ আসবেও না। কিন্তু ডক্টর ওয়াং তো আসতে পারে। হ্যাঁ, তা পারে, কিন্তু আশা করি আর 10 মিনিটের মধ্যেই সে আপনাদের হাতে বন্দী হবে। আমায় একটু ভাবতে দিন। লঞ্চ এসে নদীর কিনারে একটা আঘাটায় লাগলো। মাজিদকে অনুসরণ করে খানিকটা এগোতেই সেদিনের সেই নোংরা অন্ধকারে ভাঙা প্রাচীরের কাছে পৌঁছালো সবাই। আবার সেই নীলাভ আলোয় আলোকিত বহুমূল্য আসবাবপত্রে সুশোভিত ডক্টর ওয়াংয়ের ঘর, হলুদ শয়তানের প্রেতভূমি। কতদিন ধরে এই শয়তানের পিছু পিছু বুনো কুকুরের মতো ছুটে বেড়াচ্ছে কিরিটি, সেই কলম্বো থেকে এই সুদূর হংকং অবধি। মাজিদ ঠোঁটের উপর আঙুল তুলে নীরব থাকতে বলল। মাজিদের পিছু পিছু একটার পর একটা ঘর অতিক্রম করে চলেছে কিরিটিরা। পায়ের নিচে পুরো কার্পেট তুলোর মতোই নরম, চারিদিকে বহুমূল্য আসবাবপত্রের প্রাচুর্য। অবশেষে সেই গোপন কুঠুরিতে এসে পৌঁছলো সকলে। একটা কোচের উপর নিঃসাড়ে পড়ে আছে আজিজ, চোখ বোঝা, প্রাণের স্পন্দন একটুও নেই। ডক্টর শিগগির, ওই আলমারিতে ওষুধ আছে, সিরিঞ্জও পাবেন। আজিজকে বাঁচান আগে। মাজিদের কথা মতো চ্যাং আজিজকে ইঞ্জেকশনটা দিল। টেস্ট টিউবে আজ সামান্যই ওষুধ ছিল। অল্পে অল্পে অলৌকিক ওষুধের প্রভাবে মৃতদেহে প্রাণ সঞ্চারিত হতে লাগলো। ক্রমে ছেলেটা তার দাদার সাহায্যে কোচের ওপর উঠে বসলো এবং দুহাতে দাদার গলা জড়িয়ে ধরল। কিন্তু আর সময় নষ্ট করলে তো চলবে না। আমরা এসেছি ডক্টরকে গ্রেপ্তার করতে।
কোথায় সে? মাজিদ তখনও তার ভাইয়ের বাহু বন্ধনে আবদ্ধ। কিরিটির প্রশ্নে তার চমক ভাঙল বুঝি। সে অনতি দূরে একটা ভারী পর্দা দেখালো। ওরই পিছনে আছে শয়তানটা, আফিংয়ের নেশায় একেবারে চুর হয়ে আছে। মাজিদ ঘর থেকে বেরিয়ে যায়। কিরিটিরা ধীরে ধীরে পর্দার দিকে এগিয়ে গেল। অস্বাভাবিক উত্তেজনায় সর্বাঙ্গ যেন অসাড় হয়ে আসছে, পায়ের শক্তি জড়িয়ে যাচ্ছে। ধীরে ধীরে পর্দাটা একটু সরিয়ে কিরিটি ও চ্যাং উঁকি দিল। একটা চৌকো ঘর, তার দেয়ালগুলোতে অদ্ভুত চৈনিক কারুকার্য করা, মেঝেতে কুশন বিছানো। ঘরের ছাদ থেকে একটা নীল বাতি ঝুলছে, তারই চাপা নীলাভ আলো ঘরের মধ্যে যেন স্বপ্নজাল বিস্তার করেছে। ঘরের কোণে একটা টেবিল, এবং সেই টেবিলের ওপর পা তুলে বসে কিরিটির হৃৎপিণ্ডটা ধড়াস করে উঠল। একটা গভীর উত্তেজনা দেহের শিরা উপশিরা বেয়ে তরতর করে সর্বাঙ্গে ছড়িয়ে পড়ল। ডক্টরের হাতে একটা লম্বা পাইপ, অদ্ভুত একটা তীব্র গন্ধ ঘরের বাতাসে ভেসে বেড়াচ্ছে। আফিমের নেশায় বুঁদ হয়ে আছেন ডক্টর ওয়াং। নীলাভ আলোর ম্রিয়মান রশ্মি ডক্টরের হলুদ কুৎসিত মুখে ও নিমিলিত চোখের ওপরে পড়ে যেন তাকে আরও বেশি বিভৎস করে তুলেছে। কতক্ষণ যে কিরিটি নিষ্পলক দৃষ্টিতে তার দিকে তাকিয়েছিল তার ঠিক নেই, কিন্তু আর নয়। শয়তানকে এই ঘুমন্ত অবস্থায় যদি বাঁধতে না পারা যায়, তবে আর ওকে বন্দি করা হবে না। চ্যাংকে ইশারা করে কিরিটি ঘরে ঢুকতে যাবে, ঠিক তার আগেই কিরিটির হাত ধরে কে যেন পেছন দিকে টানলো। ও ঘরে এত তাড়াতাড়ি ঢুকবেন না, পুলিশ প্রহরীদের সংবাদ দিন, তারা এসে ওকে টেনে বার করুক ঘর থেকে। তার আগে আপনারা ঢুকবেন না। আজিজকে শহরে পাঠিয়ে দিয়েছে একজন বড় চিকিৎসকের জিম্মায়। ডক্টরের লাঞ্চের সময় আরও দেরি আছে, কিন্তু আপনারা আর দেরি করবেন না। পুলিশ ডেকে আচমকা ওকে আক্রমণ করুন। পুলিশ অফিসার এবার নিজেই এগিয়ে গেলেন। ধীরে ধীরে পর্দাটা সরিয়ে তিনি ঘরের মধ্যে এগিয়ে গেলেন। কিরিটি ও চ্যাং তাকে অনুসরণ করল। হাত দশেক দূরে ওরা তিনজন দাঁড়িয়ে, সামনে বসে মূর্তিমান বিভীষিকা সেই হলুদ শয়তান। হঠাৎ তার কানে এসে বাজলো একটা অস্ফুট কাতরানি। ধীরে ধীরে শয়তান চোখ খুলল। চোখে ক্ষুধিত হায়নার হিংস্র দৃষ্টি। সে দৃষ্টি সইতে পারল না কিরিটি, চোখ নামিয়ে নিল। সঙ্গে সঙ্গে বিদ্যুৎ গতিতে ডক্টর উঠে দাঁড়ালো। এত দূর এগোতে পেরেছিস তাহলে? গুড, ভেরি গুড। এবার তোদেরও সময় হয়ে এলো বলে। সঙ্গে সঙ্গে কোথা থেকে যে কি হলো কেউই বুঝতে পারল না। একটা ভূমিকম্প যেন, আর সেই চৈনিক কারুকার্য করা চিত্র বিচিত্রিত ঘরের দেয়াল, মাথার ওপরে দোদুল্যমান নীলাভ আলো, সেই বিভৎস মুখ, সব যেন ক্ষিপ্ত হয়ে ওপরের দিকে ছিটকে উঠে ভীষণ শব্দে চারিদিক গুঁড়ো গুঁড়ো হয়ে গেল। ভীষণ একটা শব্দ। কিরিটি বুঝল সে জলে এসে পড়েছে। একটা উদ্দাম পৈশাচিক হাসি সেই অন্ধকারের বুকে দানবীয় বিভীষিকায় প্রেতায়িত হয়ে উঠল। জলস্রোতে ওরা কোথায় ভেসে চলেছে হিসেব ছিল না কিরিটির কাছে। একে শীতের রাত্রি, তার ওপর বরফের মতো ঠান্ডা জলে সর্বাঙ্গ যেন হিম হয়ে যাচ্ছে। সব কিছু ছাপিয়ে উঠেছে অসম্ভব কুয়াশা। আশেপাশে কিছুই তাকিয়ে ঠাহর করা যায় না। শুধু অন্ধকারের কঠিন পর্দায় চোখের দৃষ্টি ঠোকর খেয়ে ফিরে আসে। বহু কষ্টে পুলিশের স্টিম লঞ্চ কিরিটি আর চ্যাংকে উদ্ধার করেছিল, কিন্তু পুলিশ অফিসারটির কোনো পাত্তাই পাওয়া গেল না। পরের দিন পুলিশ বাহিনী নিয়ে সেই আড্ডা খুঁজে বার করা হলো, কিন্তু তার আর চিহ্ন মাত্রও নেই। ভয়ঙ্কর বিস্ফোরকের সাহায্যে ডক্টর তার সকল চিহ্ন যেন চিরতরে লুপ্ত করে দিয়ে গেছে। এই ঘটনার পর বেশ কটা দিন কেটে গেল। কিরিটি এখনও পুরোপুরি সুস্থ নয়। এখনও মাথার মধ্যে একটা অস্বস্তি চলে। প্রায়ই হোটেলে একা বসে থাকে সে, কোথাও বেরোতে ইচ্ছা করে না আর। আজও যখন সে চুপচাপ ঘরে বসে আছে, চ্যাং এসে প্রবেশ করল। এখানে তার যে বাড়ি আছে সেখানেই তারা উঠে এসেছে। কি খবর চ্যাং? পুলিশ অফিসারের বাড়ির লোকেরা সামলে উঠেছে? কোথায় আর, তার স্ত্রী তো এক প্রকার অজ্ঞান হয়ে আছে বললেই চলে। মাঝে মধ্যে কি সব বিড়বিড় করছেন আপন মনে। কাল সকাল থেকে স্বপ্ন দেখছেন জেগে জেগেই। বিচারির মাথা না খারাপ হয়ে যায়। বলো কি, জেগে জেগেই স্বপ্ন দেখছে? হ্যাঁ, আমার এক লোককে তার দেখভালের জন্য পাঠিয়েছিলাম, তার মুখেই শুনলাম রাত 2টোর সময় অফিসারের স্ত্রী হঠাৎ চিৎকার করে ওঠে, এই শোনো, কে বুঝি দরজায় ধাক্কা দিচ্ছে, সে এসেছে।
দরজায় ধাক্কা দেবার শব্দ আমার লোকটাও শুনেছে, কিন্তু সেখানে কাউকেই পাওয়া যায়নি। আর তার থেকেও আশ্চর্য, কাল ও পরশু পর পর দুরাত্রেই রাত্রি 1:30টার সময় আমারও জানলার সার্সিতে কে যেন আঘাত করছে। আমি নিজের কানে অফিসারের গলায় আমার নাম ধরে ডাকতে শুনেছি। না না, এ অসম্ভব চ্যাং, সম্পূর্ণ অসম্ভব। তিনি বেঁচে থাকলে এমন পাগলের মতো ডাকাডাকি না করে তার নিজের বাড়িতেই ফিরে আসতেন। বেশ, আজ পরীক্ষা করবে চলো। পরপর দুরাত্রি যখন শোনা গেছে, তখন আজও নিশ্চয়ই শোনা যাবে। হ্যাঁ, নিশ্চয়ই যাব। যাদের ওপর ডক্টরের আক্রোশ পড়েছে তাদের কেউই আজ পর্যন্ত ডক্টরের মরণ কামড় থেকে বাঁচতে পারেনি। সত্যিই যদি চ্যাংয়ের প্রতি তার দৃষ্টি পড়ে থাকে, তবে কিরিটিরও হয়তো তাকে বাঁচানোর সাধ্য নেই। সে অত বড় মূর্খ নয় যে নিজের বাঁচার উপায় না রেখে কিরিটিদের ধ্বংস করতে তার ব্রহ্মাস্ত্র ছেড়েছিল। কাজেই ডক্টর ওয়াং বেঁচে রয়েছে, এতে বিন্দু মাত্র সন্দেহ নেই। চ্যাংয়ের বৈঠকখানায় কিরিটি, চ্যাং, মাজিদ এবং একজন ইন্সপেক্টর ও আজিজ বসে। খোলা জানালা দিয়ে হাওয়া ঢুকছিল ঘরে। হঠাৎ এক সময় আজিজ ভয় পেয়ে উঠে তার দাদার কণ্ঠ জড়িয়ে তুর্কি ভাষায় কি যেন ফিসফিস করে বলল। সঙ্গে সঙ্গে মাজিদের মুখটা ফ্যাকাশে হয়ে গেল। মিস্টার রায়, ডক্টর এই বাড়িতে এসেছে। তার সবুজ চোখ আর কুৎসিত মুখটা আজিজ এক্ষুনি জানালায় দেখেছে। অসম্ভব, আমার বাড়ির চারপাশে পুলিশ প্রহরী মোতায়েন করা। না, চলো বাড়ির আশপাশটা একবার ঘুরে দেখে আসি। তখনই কিরিটি, চ্যাং ও ইন্সপেক্টর উঠে পড়ল। চ্যাংয়ের বাড়ির পিছন দিকে একটা পিচের বাগান, তারপরে অপ্রশস্ত একটা সরু গলি। জানালাটা ছিল বাগানের দিকে, তাই সকলে আগে বাগানেই গেল। কিন্তু কোথায় কি, একটা মাছি পর্যন্ত নেই। ভালো করে চারিদিক দেখে সকলে ফিরে এলো। দেয়ালে টাঙানো ঘড়িতে ঢং করে 1টা বাজলো। সঙ্গে সঙ্গে বাইরের দরজায় কে যেন আঘাত করলো। সকলে উৎকর্ণ হয়ে উঠল। আবার সেই করাঘাতের শব্দ। কিরিটি আর চ্যাং উঠে দাঁড়ালো। এবার পায়ে পায়ে সিঁড়ি বেয়ে নিচে নামলো তারা। দরজা খুলতে যাওয়ার ঠিক আগে হঠাৎ একটা দীর্ণ চিৎকার রাত্রির অন্ধকারে জেগে উঠল। দুজনে হাতের রিভলভার বাগিয়ে ধরে এগিয়ে গেল। চ্যাং দরজার খিল খুলে যেই মুখ বাড়াতে যাবে, এক অদৃশ্য মহাশক্তি প্রবল আকর্ষণে তাকে সামনের দিকে টেনে নিল। সঙ্গে সঙ্গে কিরিটির হাতের পিস্তল গর্জে উঠল। ইন্সপেক্টর পিছনে ছিলেন, তাঁর পিস্তলও গর্জে উঠল একই সঙ্গে। চিৎকারটা আধারে জেগে মিলিয়ে গেল আবার আধারেরই বুকে। প্রহরীরাও ততক্ষণে এসে গেছে। তাদের হাতের আলোয় দেখা গেল মাটিতে পড়ে চ্যাং ছটফট করছে। তার কাছে ছুটে গেল কিরিটি। চ্যাং প্রাণপণে গলা থেকে টেনে কি যেন একটা খুলে ফেলার চেষ্টা করছে। চ্যাংয়ের চোখ দুটো ততক্ষণে ঠেলে বেরিয়ে আসার জোগাড়। একটা সরু রেশমি ফাঁস তার গলায়। ক্ষিপ্র হাতে পকেট থেকে ছুরি বার করে ফাঁসটা কেটে দিল কিরিটি। চ্যাং হাঁপাতে লাগলো। এমন সময় পুলিশ প্রহরীরা একটা বেঁটে বাঁদরের মৃতদেহ ঘরের মধ্যে টেনে আনলো। সে কি, এই যে ঠগি! এতক্ষণে কিরিটি ডক্টরের নিশির ডাকের আসল রহস্যটা ধরতে পারল। এই ঠগের সাহায্যেই ফাঁস দিয়ে ডক্টর লোক হত্যা করত। হোটেলের ভৃত্য এরকমই এক ঠগিকেই সেদিন দেখেছিল। ডক্টর এদের হাত দিয়ে ফাঁস পাঠিয়ে দিত। এরা বানরের মতো কার্নিশ বেয়ে জানালার ওপর গিয়ে শব্দ করত, এবং যে কেউ জানালা দিয়ে উকি মারত, অমনি ঠগি নিঃশব্দ ক্ষিপ্র গতিতে গলায় ফাঁস ঝুলিয়ে দিত। সেই ফাঁসের অন্য দিকটা থাকতো নিচে আরেকজনের হাতে। ফাঁস পড়াবার পরই নিচের লোকটার টানে নিজে মামির বেশ নিয়ে বাক্সে করে স্যার বার্টনের বাড়িতে গিয়েছিল ডক্টর। বার্টনকে বিষাক্ত বিছের কামড়ে খুন করার পর ও সিঁড়ির নিচে লুকিয়ে থাকে। মামি রূপী ডক্টরকে দেখেই ইন্সপেক্টর পাগল হয়ে যায়। আমিও এরকমই ভেবেছিলাম। আশ্চর্যভাবে ডক্টর পরের দিনই ধরা পড়ল। খবর পেয়ে কিরিটি, চ্যাং ও একদল পুলিশ গাড়ি নিয়ে ছুটল। ট্রেনে হংকং থেকে সূচু গিয়ে হাঁচোফো হয়ে ডক্টর সাইকেলে চ্যাংসা পালাচ্ছিল একাই। ইতিমধ্যেই ডক্টরের চেহারা ও তার কীর্তিকলাপের বিশদ বিবরণ সমস্ত কাগজে কাগজে প্রচার করে বহু টাকার পুরস্কার তার নামে ঘোষণা করা হয়েছিল। দুপুরের দিকে সাইকেলে করে যখন সে চ্যাংসা পালাচ্ছে, তখন একদল কমিউনিস্টের হাতে সে ধরা পড়ল। সাদা ধবধবে দাড়িতে পাদ্রির ছদ্মবেশ। দলের একজনের সন্দেহ হওয়ায় দাড়ি ধরে টান দিতেই আসল রূপ বেরিয়ে পড়ে। পরদিন দুপুরে কিরিটিরা যখন সেখানে গিয়ে পৌঁছলো, ডক্টর একটা ঘরে বন্দি। তখন বাঘের মতো আক্রোশে ডক্টর ঘরের মধ্যে অস্থিরভাবে পায়চারি করছিল। তার সবুজ চোখে যেন হায়নার ক্ষুধার্ত দৃষ্টি।
এই যে চীনের বেতাজ বাদশাহ, খবর কি? আমাকে খাঁচায় কদিন আটকে রাখবি রে মূর্খের দল? দেখবো দেখবো। মিস্টার সেনকে কোথায় রেখেছো ডক্টর? ওই যে রেঙ্গুনের পাগলা গারদে। শোনো ডক্টর, আজিজকে যে ওষুধ দিয়ে তুমি ঘুম থেকে জাগাতে, তার উপকরণ এবং কিভাবে তৈরি করতে হয় তা যদি জানাও, তবেই তোমাকে মুক্তি দেওয়া হবে। দেখাতে তো পারি, কিন্তু তোদের গোবর ভরা মাথায় তা তো ঢুকবে না রে। তাহলে চেষ্টা তো করতেই পারি। ঠিক আছে, আমার সাইকেলের পিছনে যে ব্যাগটা আছে সেটাকে নিয়ে আয়। একজনের আদেশে ডক্টরের ব্যাগটা এনে দেওয়া হলো। জানালার গড়াদের ফাঁক দিয়ে ডক্টর যা যা ওষুধের নাম বলল তা ঘরের মধ্যে এগিয়ে দেওয়া হলো। কয়েকটা গাছের পাতা সংগ্রহ করে আনতে বলল, তাও সংগ্রহ করে এনে দেওয়া হলো। ডক্টর কাজ শুরু করলো। সে এক একটা করে ওষুধ নেয়, তার নাম বলে আর কাজ করে যায়। চ্যাং সেগুলো লিখে মন দিয়ে শুনতে লাগলো। কিরিটির মনে কিন্তু আগাগোড়াই একটা অবিশ্বাস। ডক্টরকে সে কোনো মতেই বিশ্বাস করতে পারে না। চ্যাংয়ের কাজ শেষ হলেই ডক্টরকে গ্রেফতার করা হবে, এভাবে সব ঠিকঠাক করে প্রস্তুত হয়ে রইল সবাই। চ্যাং তো রইলই, তাছাড়া সশস্ত্র পুলিশ প্রহরী ঘরের চারপাশে দাঁড়িয়ে রইল। কিরিটি ও দুজন ইন্সপেক্টর গল্প করছিল। হঠাৎ এক প্রচণ্ড পৈশাচিক হাসি শব্দ ভেসে এলো। ছুটে এলো সবাই। ভয়ঙ্কর দৃশ্য। ডক্টর যে ঘরটায় বন্দি ছিল সেটা দাউ দাউ করে চলছে। চ্যাং ও দুজন পুলিশ প্রহরীর মৃতদেহ বাইরে পড়ে আছে, তাদের সর্বাঙ্গে কালো কালো কিসের যেন দাগ। আর সেই আগুনে পরিবেষ্টিত হয়ে ডক্টর পাগলের মতো হেসে লাফালাফি করছে। তার সর্বাঙ্গে আগুন জ্বলছে দাউ দাউ করে মৃত্যুর লেলিহান শিখায়। জল এনে নেভানোর আগেই সব পুড়ে ভস্ম হয়ে গেল। উৎকট গন্ধে বাতাস ভারী হয়ে উঠল, নরকের আবহাওয়ার মতো। কিরিটি সেই নিভন্ত আগুনের শিখা ও ভস্মস্তূপের দিকে তাকিয়ে ক্ষুণ্ণ হয়ে রইল। আমি ঠিকই ভেবেছিলাম, শেষ পর্যন্ত বাজিমাত সেই করল। তবে দেশ আজ অনেকটাই নিরাপদ হলো। রাসায়নিক প্রক্রিয়ায় আগুন জ্বেলে ডক্টর আত্মহত্যা করল শেষমেশ। সলিল সেনকে সত্যি ঘোর উন্মাদ অবস্থায় রেঙ্গুনের পাগলা গারদে পাওয়া গেল। ভদ্রলোক কখনো হাসেন, কখনো কাঁদেন। ডক্টর ওয়াং মারা গেলেও এমন মৃত্যুর কারণে আন্ডারওয়ার্ল্ডে হয়ে উঠলেন অমর। কে বলতে পারে তার অনুচরেরা এখনো আশেপাশে ঘুরে বেড়াচ্ছে না? শুনছিলে রহস্যভেদী কিরিটি উপন্যাস নিশির ডাক। কাহিনী শ্রীনিহার রঞ্জন গুপ্ত। গল্প পাঠে এবং সুন্দর সিংয়ের চরিত্রে অনুভব, কিরিটির চরিত্রে স্নেহাদ্রি, ডক্টর ওয়াংয়ের চরিত্রে ইন্দ্রনীল, চ্যাংয়ের চরিত্রে আমি রণদীপ, মাজিদের চরিত্রে রক্তিম, সলিল সেনের চরিত্রে অভিক এবং অন্যান্য চরিত্রে রয়েছে কুন্তল, অনুভব, রক্তিম, লিও, ইন্দ্রনীল, আমি রণদীপ এবং অভিক। শব্দগ্রহণ এবং আবহ সৃষ্টি করেছে শুভজিৎ। নাট্যরূপ এবং নির্দেশনায় ছিল অনুভব। সহযোগিতা করেছে সৌরিমা আর পোস্টার বানিয়েছে শ্রী প্রীতম দেব। তাহলে আর কি, যদি ভালো লাগে আজকের গল্পটা তাহলে জানাও নিচে কমেন্ট করে, আর আমাদের ভিডিওটাকে শেয়ার করো বেশি বেশি করে, আরও বেশি মানুষের কাছে পৌঁছে দাও আমাদের চ্যানেলটাকে। সাবস্ক্রাইব তো করে রেখেছো, ওটা আলাদা করে বলছি না। আর ওই যে স্পটিফাই চ্যানেলটা আছে, ওটা একটু ফলো করে দিও, শুনতে পাবে নতুন নতুন গল্প প্রতি সপ্তাহে। আজকের মতো টাটা, দেখা হচ্ছে সামনের সপ্তাহে। ততদিন ভালো থেকো, ভয়ে থেকো।